আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব গুণগত রসায়নের সিকিউ সাজেশন ক্লাস। গুণগত রসায়নের সিকিউ সাজেশন ক্লাস, চ্যাপ্টার 2, ফার্স্ট পেপার। তো এই চ্যাপ্টারের সাজেশনটা কেমন হতে পারে সেটা একটু আগে আমি দেখাই দিই। স্ক্রিনে দেখতে পাচ্ছ যে চূড়ান্ত সাজেশন এইচএসসি 2024 কেমিস্ট্রি ফার্স্ট পেপার। যদিও এটা কমপ্লিট হয় নাই, কমপ্লিট হলে তোমাদের অবশ্যই আমি প্রোভাইড করব। তো এই যে ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 গুণগত রসায়ন, 2 সেট সিকিউ আসবে। সিকিউ গুলো কি কি আসতে পারে সেটা দেখো। পরমাণু, কোয়ান্টাম সংখ্যা, হাইড্রোজেনের বর্ণালী, এই জায়গা থেকে এক সেট সিকিউ আসবে, একদম এই জায়গা থেকে একটা সেট সিকিউ আসবে। আচ্ছা, এরপরে পরমাণুর মডেল। পরমাণুর মডেল থেকে কি কি পড়তে হবে? দুইটা পরমাণুর মডেল করলে হয়, রাদারফোর্ডের পরমাণু মডেল এর সীমাবদ্ধতা, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তো এই পরীক্ষাতে যখন আসবে তখন কিন্তু প্রশ্নটা এভাবে থাকবে না, প্রশ্নটা বেসিক্যালি এভাবেও থাকতে পারে, একটা সিঙ্গেল পরমাণু মডেল বলে। আবার কখনো কখনো এভাবে থাকতে পারে, রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে কোনটি অধিকতর গ্রহণযোগ্য ব্যাখ্যা করো। তখন আসলে দুইটার মধ্যে কম্পেয়ার করতে হয়, রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। এই প্রশ্নটা তোমরা পড়ে নিতে পারবা, কারণ সেই ফার্স্ট ইয়ার থেকে, মানে যখন থেকে কলেজে ভর্তি হয়েছে তখন থেকে প্রথম থেকেই তোমাদের এই মডেল দুটো খুব পড়ানো হয়েছে। সুতরাং আমি এই মডেল দুইটা আর বেশি কিছু পড়ানোর কিছু নাই, তোমরা এই মডেল দুটো পড়ে নিবা। আর টেস্ট পেপার যদি থাকে তা টেস্ট পেপারের সাহায্য নিতে পারো। এই যে টেস্ট পেপারের এখানে আমি লিখে রাখছি যে কোনটা কোন জায়গায় আসছে। এটা দেখে তুমি বুঝতে পারবে যে যদি ওই ইনস্ট্যান্ট তোমার কাছে কিছু রিসোর্স না পাও, তুমি ইনস্ট্যান্ট এই জায়গাগুলো থেকে দেখে নিতে পারবে। যেমন এসবি সিলেট বোর্ড 23 একের ঘতে ছিল, বরিশাল বোর্ড 22 একের ঘতে ছিল। কোয়ান্টাম সংখ্যা, আহ্বায়ক নীতি, পাউলির বর্জন নীতি, হুন্ডির নীতি, এই জায়গাগুলো থেকে একটা গ দাগের প্রশ্ন সেট হওয়ার পসিবিলিটি খুব বেশি। কোয়ান্টাম সংখ্যা, আহ্বায়ক নীতি, পাউলির বর্জন নীতি, হুন্ডির নীতি, মানে এই কয়টা টপিক থেকে গ দাগের একটা প্রশ্ন আসার পসিবিলিটি 99.99% ধরে রাখো। যেটা সব থেকে কমন বা সব থেকে বেশি আসছে বিগত বছরগুলোতে সেটা হলো এটা যে পরমাণু তৃতীয় বা চতুর্থ কক্ষপথে কতগুলো অরবিটাল বা ইলেকট্রন থাকতে পারে তা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করো। এটা একটা ছক, এই জিনিস পারো না এমন কেউ আমার স্টুডেন্ট নাই। আমার স্টুডেন্ট যারা পড়ছে তারা খুব ভালো করেই পারে যে একটা ছক এঁকে এটার ব্যাখ্যা দিতে হয়, মানে এটা ছকটা দিলেই হয়ে যায়। আর গত বছর এটা আসছিল, গত বছর না, কুমিল্লা বোর্ড 22-এর ঘরতে একটা প্রশ্ন আসছিল যে পঞ্চম কক্ষপথে 32-এর বেশি ইলেকট্রন থাকে না, কোয়ান্টাম সংখ্যার সাহায্যে দেখো। এটা আমি দেখাই দেবো। এই প্রশ্ন আর এই প্রশ্নটা অলমোস্ট সেম, শুধুমাত্র পঞ্চম কক্ষপথ বলে 5G, যেটা ওই 5G উপস্তর আজ পর্যন্ত আবিষ্কার হয়নি, সেটা একটু লিখে দিতে হয়, তাছাড়া পার্থক্য নাই। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি উদ্দীপকের পরমাণুটি, 2 নম্বর প্রশ্ন। উদ্দীপকের পরমাণুটির সর্বশেষ ইলেকট্রন অথবা যে কোনো ইলেকট্রনের জন্য পাউলির বর্জনীতি দেখো। পাউলির বর্জনীতি বলতে একটা ইলেকট্রনে 4টা কোয়ান্টাম সংখ্যার মান দেখাতে হয়, এন, এল, এম আর এস এর ভ্যালু গুলো। যেটা কোথায় কোথায় আসছে তার একটা দিয়ে রাখছি, দেখো। এই প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট আসে। আচ্ছা, এরপরে যদি বলি যে ক্রোমিয়ামের ডি ইলেকট্রন সমূহে শুধুমাত্র একটি কোয়ান্টাম সংখ্যার ভিন্নতা দেখা যায়। আসলে ক্রোমিয়ামের 3D5 হয়, ওই 3D5 এর ক্ষেত্রে একটা কোয়ান্টাম সংখ্যা মানে এম এর মানগুলো ভিন্নতা আছে। এই এম এর মানগুলো ভিন্নতা, এটা দুইবার আসছে। একটা হলো দিনাজপুর বোর্ড 23-একের গতে ছিল, ঢাকা বোর্ড 22-একের ঘতে ছিল। এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আউপাউ নীতিতে যদি আসো, কপার আর ক্রোমিয়াম এই দুইটা পরমাণুর আউপাউ নীতির ব্যতিক্রম ঘটে, কারণ ফোরেস কমপ্লিট না করে এরা 3D10 হয়ে যায় একটা, আর একটা হলো ফোরেস ফুল কমপ্লিট করে না, মানে নিম্ন শক্তি স্তর কমপ্লিট না করে কি করতেছে, একটা 3D5 হয়ে যাচ্ছে আর একটা 3D10 হয়ে যাচ্ছে, কিন্তু ফোরেসে একটা রেখে যাচ্ছে। তো এটা আসলে আউটবাউ নীতির একটা ব্যতিক্রম। এই আউটবাউ নীতির ব্যতিক্রম কেন, এটা ব্যাখ্যা দিতে বলে, ওই যে সুস্থিতিশীল না এই কারণে হয়, এটা একটু ব্যাখ্যা দিয়ে বলতে হয়। এটা একটা ক দাগের প্রশ্ন হিসেবে আসার পসিবিলিটি খুব বেশি। এরপরে উদ্দীপকের পরমাণুটি 3P বা 3D যে কোনো একটা উপস্তর বলতে পারে। উদ্দীপকে একটা পরমাণু দেয়া থাকবে, সেটা ধরো সালফার হতে পারে, নাইট্রোজেন হতে পারে, ফসফরাস হতে পারে, এরকম একটা পরমাণু। এরকম একটা পরমাণু দিয়ে বলতে পারে উদ্দীপকে
পরমাণুটি 3p বা 3d উপস্তরে উপস্থিত ইলেকট্রন সমূহের হুন্ডের নীতি মেনে চলে, ব্যাখ্যা করো। হুন্ডের নীতি বলতে আমরা কি বুঝি, যে একক ইলেকট্রন গুলোর স্পিন একমুখী হবে, আর যতক্ষণ পর্যন্ত খালি থাকবে তখন একটা একটা করে ইলেকট্রন বসবে। এটার একটা ব্যাখ্যা দিতে বলে। এই প্রশ্নও কিন্তু ইম্পর্টেন্ট। এটা কুমিল্লা বোর্ড 23 5 গতে আসছিল, ঢাকা বোর্ড 21 2 গতে আসছিল, রাজশাহী বোর্ড 21 2 গতে আসছিল। এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তা আশা করা যায় এই তোমরা এই 2 নাম্বার এর থেকে এই যে 5 4টা প্রশ্ন, আচ্ছা এখানে একটা নাম্বারিং, এটা 5 নাম্বার হবে। আমি এগুলো এডিট করবো আবার, আর একবার চেক দিব, যদিও সবগুলো মানে এই শাল টাল গুলো আর একবার চেক দিতে হবে আমার, প্রিন্ট দিয়ে নিয়ে এসে। তো আমি চেক দিয়ে তোমাদের এই কপি প্রোভাইড করব। তখন এরকম ওই যে 4-এর জায়গায় দেখো এটা 5 নাম্বার প্রশ্ন হবে, এটা 5 দেওয়া হয় নাই। আমি রাতে বসে বসে কাজ করছে, অনেক কি হয়ে গেছে। ওকে। তা মূলত কোশ্চেন এইগুলোই থাকবে, আমি একটু জাস্ট প্রুফ রিডিং দেবো আর একবার, যাতে ফাইনাল কপি প্রোভাইড করার সময় ভুলটা কমে আসে। আশা করা যায় ভুল থাকবে না। তো এটা গেল হলো আমাদের যে প্রথমত পরমাণুর মডেল, দ্বিতীয়ত গেল হলো কোয়ান্টাম সংখ্যা, আউপাউ নীতি, পাউলির বর্জন নীতি, হুন্ডের নীতি। এখান থেকে বললাম কি একটা গদাগের প্রশ্ন সেট হওয়ার পসিবিলিটি খুব খুব বেশি। আচ্ছা, এবার আসো হাইড্রোজেনের পারমাণবিক বর্ণনা। দেখা গেছে যে এই প্রশ্নটা ছাড়া টিচাররা থাকতে পারে না, মানে তাদের কাছে এতটাই জনপ্রিয় একটা প্রশ্ন যে এই প্রশ্নটা না করলে যেন সে সুখ পায় না। তো এটা একটা ধাপান্তরের ম্যাথ। এই ধাপান্তর মানে একটা আঁকা থাকে, উদ্দীপক আঁকা থাকে, আর উদ্দীপকটা কেমন আঁকা থাকে তোমরা সবাই জানো, এরকম এরকম পরমাণু আঁকা থাকে, এরকম পরমাণু আঁকা থাকে। তারা একটু ভালো করে আঁকি, না তো অনেকে আর বুঝতে পারবে না। এই যে এরকম একটা পরমাণু আঁকা থাকে, কেন্দ্র এটা দিয়ে ইলেকট্রনটা ধাপান্তরের জন্য বলে, ইলেকট্রনের ধাপান্তরের জন্য তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক বা শক্তি নির্ণয় করে। এই যে 3 থেকে 2 আসছে এরকম, বা 2 থেকে 1 আসছে এরকম, যে ইলেকট্রন এই যে ধাপান্তরিত হলো, বা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরও যেতে পারে, এরকম ইলেকট্রন যদি যায়, তাহলে এখানে যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, সেই ল্যামডাটা বের করতে বলে। বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, বা বিকিরিত রশ্মিটা কি কালারের হবে, বর্ণ, অথবা যে শক্তিটা বিকিরিত রশ্মিটা যে নির্গত হলো, সেই শক্তিটা নির্ণয় করো ই। তাহলে যদি আমরা ল্যামডা বের করতে পারি এখান থেকে, যদি তুমি ল্যামডা বের করতে পারো, তার শক্তি বের করাটা খুবই ইজি। শক্তি সমান হলো E = Hc/λ। এই যে E = Hc ভাগ হলো ল্যামডা। এই ফর্মুলাতে মান বসাই দিলে তোমার মান চলে আসে, মানে শক্তির মান চলে আসে। যদি আমাদের শক্তি বের করতে বলে, তাহলে এক্সটা হলো এই ফর্মুলাটা শেষে দিলেই হবে। তো এখানে কিছু ভ্যারাইটিস প্রশ্ন আমি সেটাও মাঝখানে লিখে রাখছি, দেখো। ভ্যারাইটিস বলতে কি, যে এটা কুমিল্লা বোর্ডে দেখো তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে না বলে কুমিল্লা বোর্ড N1 N2 নির্ণয় করতে বলছে, মানে শক্তি দিয়ে দিছে। এই জন্য এটাও আমি ব্র্যাকেটে লিখে রাখছি। এই যেগুলো ব্র্যাকেটে লিখে রাখছি এগুলো অবশ্যই এই প্রশ্নগুলো সমাধান করতে হবে, কারণ তোমরা এই প্রশ্নগুলো হয়তো গতানুগতিক থেকে একটু ভিন্ন, কারণ তরঙ্গ দৈর্ঘ্য সবাই নির্ণয় করতে বলবে। একটা বোর্ড, তার দুইটা বোর্ড তোমার কাছে এরকম বলবে কি ই নির্ণয় করো, এই এর নির্ণয় করো, N1 N2 এর মধ্যে থেকে একটা নির্ণয় করো। আচ্ছা, বৃহত্তর তরঙ্গ দৈর্ঘ্য, ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারে, এরকম 2 একটা বোর্ড হবে। যেমন বৃহত্তর তরঙ্গ দৈর্ঘ্য বরিশাল বোর্ড 23-এ আসছিল। বৃহত্তর তরঙ্গ দৈর্ঘ্য বললে আমরা N2 এর মান কি নেই, N1 এর সাথে 1 যোগ করে নিই, পরমাণু ঠিক পরেরটা থেকে আসে। আচ্ছা, অসীম থেকে আসলে N2টা ইনফিনিটি হয়। আর বলে কি যে রশ্মিটা নির্গত হয়েছে, সেটা যদি ইউভি আইআর হয় তার ব্যবহারও লেখো। তো ব্যবহার গুলো পড়তে হয়। আচ্ছা, এই যে যশোর বোর্ডে 2 বার আসছে দেখো শক্তি নির্ণয়, এই যে যশোর বোর্ড 22 একবার আসছে, আবার যশোর বোর্ড 23-ও একবার আসছে যে শক্তি নির্ণয় করো। যশোর বোর্ড 22-এ দেখো অসীম থেকে যদি আসে, তাহলে সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা কত হবে সেটাও দিচ্ছে। তো এই যে এক্সট্রা ব্র্যাকেটের ভেতরে কথাগুলো লেখা আছে, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাদের সমাধান করে যেতে হবে। কারণ গতানুগতিক সবাই বলবে কি ল্যামডা বের করো, বা বর্ণ কি, বা শক্তি কি। এর বাইরে তুমি যদি দেখো যে N2 এর নির্ণয় করতে বলছে, বা শক্তি নির্ণয় করতে বলছে, বা ইউভি আয়নের এর ব্যবহার, এগুলো যদি তোমার সামনে দিয়ে দেয়, তুমি কিন্তু প্রশ্নে অ্যান্সার দেওয়ার সময় ফুল মার্কস দিয়ে আসতে পারবে না। যে ইউভি আয়নের ব্যবহার পারো না, তোমার আসছে কি যে উদ্দীপকের পরমাণুটির, উদ্দীপকের বিধাপান্তরের ফলে যে তরঙ্গ দৈর্ঘ্য নির্গত হয় তার ব্যবহার লেখো। তার ব্যবহার ধরো তরঙ্গ দৈর্ঘ্যটা তুমি অ্যান্সার আসছে হলো আইআর রশ্মি আসছে। এখন আইআর রশ্মির ব্যবহারটার উপরে কিন্তু 1 মার্কস থাকবে। প্রশ্নটা যদি ফুল 4 মার্কের প্রশ্ন হয়, তা আইআর রশ্মির ব্যবহারটা যদি তুমি না লিখে আসতে পারো, তাহলে কিন্তু তোমার 1 মার্কস কেটে দেবে। তো এই আইআর এর ব্যবহার চাল টাকা শনাক্তকরণে, পাসপোর্ট শনাক্তকরণে, চিকিৎসা ক্ষেত্রে, এই
ব্যবহার হয় নাকি জাল টাকা জাল পাসপোর্টে ব্যবহার হয়? তা জাল টাকা জাল পাসপোর্টে ব্যবহার হয় হলো কি, ইউভি। এখন তোমার আয়ার আসছে যেহেতু, আয়ার এর ব্যবহার হলো চিকিৎসা ক্ষেত্রে। এখন চিকিৎসা ক্ষেত্রে কি কি জায়গায় ব্যবহার হয় সেটা কয়েকটা পয়েন্ট মুখস্থ রাখতে হবে। ইউভি যদি আসে, জাল টাকা জাল পাসপোর্ট শনাক্তকরণে ইউভির কয়েকটা ব্যবহার আছে। এই ইউভির ব্যবহার গুলো ও তোমার জেনে রাখতে হবে। ইউভির ব্যবহার কয়েকটা জানতে হবে, আয়ার এর ব্যবহার তিন চারটা জেনে সেটা অবশ্যই প্রশ্ন মুখস্থ আসলে এটা লিখে দিতে হবে শেষ। এই জন্য এটা লিখে রাখছি যাতে সবাই বুঝতে পারো যে এগুলো পড়ে যেতে হবে। আচ্ছা, এরপরে হলো ডেলি সমান এইচসি বাই ল্যামডা। এই ফর্মুলা থেকে ম্যাথ আসার পসিবিলিটি আছে, কারণ গদাগে সচরাচর এই ম্যাথ দিতে পারে। ধরো শক্তি দিয়ে দিল, তোমার বললো যে তরঙ্গ দৈর্ঘ্য বের করো, অথবা একটা বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিল, তোমার বললো যে রে শক্তিটা কত হবে। সেক্ষেত্রে শক্তির ফর্মুলা ডেল ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা। এটা বরিশাল বোর্ড 23-এ দিছে, একের গ। এবছর কোথাও না কোথাও দেওয়ার পসিবিলিটি আছে, এই দুই দাগের প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, মুখস্থ প্রশ্ন কিছু কিছু সময় দেয়, কিছু কিছু টিচার ফেড আপ হয়ে গেছে। ফেড আপ বলতে কি, যে এই প্রশ্ন দিতে দিতে এই প্রশ্ন দেখতে দেখতে তারা ফেড আপ, যে এত এই প্রশ্ন এতবার দিছে, প্রতি বছর দেয়, সবাই দেয়, তা আমরা একটু ভিন্নতা করি, আমি একটু স্মার্ট সাজি। তা কিছু কিছু টিচার তোমার সাথে এরকম স্মার্টনেস সাজতে পারে, সেটা তোমার বোর্ড হতেই পারে। তা তোমার বোর্ড যদি স্মার্টনেস সাজতে যায় সেক্ষেত্রে সে প্রশ্নটা একটু চেঞ্জ করতে পারে, বলতে পারে বোর তত্ত্ব অনুসারে হাইড্রোজেনের বর্ণালী সিরিজগুলো উৎপত্তি ব্যাখ্যা করে। তো এই বোর তত্ত্ব অনুসারে উচ্চ কক্ষপথ থেকে যখন নিম্ন কক্ষপথে আসে তখন শক্তি বিকিরিত হয়। ইলেকট্রন যদি উচ্চ কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে আসে তখন সেই সিরিজকে আমরা লাইমার বলি, দ্বিতীয় কক্ষপথে আসলে বামার বলি, তৃতীয় কক্ষপথে আসলে প্যারসন বলি। এইরকম ব্যাখ্যাগুলো দিতে হবে। এটা হলো 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হলো রেখা বর্ণালীর সাহায্যে, এখানে সাহায্য বানানটা ভুল আছে, আমি ঠিক করে দিব। রেখা বর্ণালীর সাহায্যে কিভাবে মৌল শনাক্ত করা হয়? তো রেখা বর্ণালীর সাহায্যে মৌল শনাক্ত করা, এটা সরাসরি বইয়ের থেকে উঠাই দিতে, হাজারি স্যারের বই একদম হুবহু দেয়া আছে। তো এই প্রশ্নটা আমি তোমাদের দেখাই দিব কিভাবে মৌল শনাক্তকরণ করে। তো এই গেল হলো আমাদের পার্ট 1। এই পার্ট 1 থেকে তোমার একটা সিকিউ হবে, আর পার্ট 1 এর প্রশ্ন কিন্তু বেশি না, মানে খুব বেশি হলে তোমার প্রিপারেশন নিতে সময় লাগবে না। এই যে পরমাণু মডেল গুলো, তারপরে এই যে আউটবাউন্ড নীতি, হুন্ডের নীতি, এগুলো যদি নোট করে রাখো, 5টা প্রশ্ন, 5টা প্রশ্ন পড়তে তোমার খুব বেশি হলে 1 ঘন্টা লাগবে এই 5টা প্রশ্ন পড়তে। পরমাণুর মডেল গুলো পড়তে তোমার খুব বেশি হলে 1 ঘন্টা লাগবে, তাহলে 1 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা। আর এই ম্যাথ গুলো যদি তুমি খাতায় রেখে দাও আর পরীক্ষার সময় যদি আর 2 ঘন্টা বা 1 ঘন্টা প্র্যাকটিস করো, তাহলে এই 3 ঘন্টা, মোটামুটি 3 ঘন্টার মধ্যে এই প্রশ্নগুলো শেষ করা পসিবল যদি তুমি খাতায় নোট করে রাখো। স্টুডেন্টরা বলে কি এই জিনিস শেষ করবো কি করে, আরে পরীক্ষার সময় তোমার এমসিকিউ পড়তে হবে, ক খ দাগ পড়তে হবে। তুমি যদি আগে থেকে তৈরি করে না রাখো এইসব জিনিসগুলা, যে ক খ দাগ এমসিকিউ, তাহলে তারপরে এই যে সিকিউ প্রশ্নগুলো, যে আমি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে যাতে একটা চ্যাপ্টার প্রিপারেশন নিতে পারি, সেরকম যদি তৈরি করে না রাখো তাহলে কিন্তু তোমার বিপদ হবে। আর যারা এইসব প্রশ্নগুলো তৈরি করে রাখবে, যেমন এই যে অসীম থেকে আসলে এই প্রশ্নটা তুমি সমাধান খাতায় করে রাখছো, ইউভিআইআর এর ব্যবহারটা লিখে রাখছো, তারপর বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য হলে কি হয়, ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য হলে কি হয়, শক্তি নির্ণয়ের সময় কি হবে, এই ধরনের প্রশ্নগুলো যদি তুমি স্পেসিফিক তোমার খাতায় নোট করে রাখো সমাধান করে, তাইলে পরীক্ষার সময় একটা চ্যাপ্টার 2-3 ঘন্টার মধ্যে শেষ করা পসিবল। ওকে, এই হলো আমাদের পার্ট 1। আর পার্ট 2 হলো দ্রাব্যতা ও আয়ন শনাক্তকরণ, এখান থেকে এক সেট সিকিউ আসবে। তো আমি দ্রাব্যতা আয়ন শনাক্তকরণ এখনো কমপ্লিট করতে পারি নাই, আমি এই যে এই পর্যন্ত করছি, যে দ্রাব্যতা দেয়া থাকবে, দ্রাব্যতা গুণফল নির্ণয় করো, দ্রাব্যতা গুণফল দেওয়া, দ্রাব্যতা আয়নের ঘনমাত্রা নির্ণয় করো, দুটি দ্রবণ মেশালে অদক্ষেপ পড়বে কিনা, আর আয়ন শনাক্তকরণ। এই আয়ন এই পর্যন্ত আমি কমপ্লিট করছি সাজেশনটা। এরপরে আয়ন শনাক্তকরণ থেকে এখান থেকে আরো কিছু জিনিস আমাকে লিখতে হবে। লিখলে মোটামুটি এই সাজেশনটা কমপ্লিট হবে, মানে চ্যাপ্টার 2 গুণগত রসায়ন 2 সেট সিকিউ আসবে, সেটা কমপ্লিট হবে। তা আশা করা যায় আমি 2-1 দিনের ভেতরে ফার্স্ট পেপার কমপ্লিট করে দিব, তারপরে সেকেন্ড পেপারটা নিয়েও এরকম কাজ শুরু করব। তারপর তোমরা বুঝতে পারবে যে তোমাদের কত দূর পড়তে হবে। আর ক খ দাগের সাজেশন অলরেডি আমি লিখে ফেলছি, জাস্ট হলো টাইপিং বাকি। আমি টাইপ করতে পারলে তোমাদের সাজেশন গুলো সব প্রোভাইড করে দিব। তা পড়তে থাকো। আর আজকে ক্লাসে আমরা শুরু করব কোথা থেকে, এই যে পরমাণু, কোয়ান্টাম সংখ্যা, পারমাণবিক বর্ণালী, এই জায়গা থেকে। যেটা বললাম যে পরমাণুর মডেল প্রশ্ন দুটা কিন্তু আমি বলতেছি না, আমি জাস্ট হলো এই ম্যাথটা একটু দেখাবো। এমবিআর সমান NH/2 পাই, এই ফর্মুলা থেকে কিভাবে কৌণিক বেগ বা বেগ নির্ণয় করতে বলে, যদিও আজ পর্যন্ত দেয় নাই, তবে দেয়ার মতো একটা জায়গা। হাজারি স্যারের বইয়ের থেকে এই প্রশ্ন আসতেই পারে, কারণ বই বই যদি ফলো করে, সুন্দর মতো 2-3টা ম্যাথ এখানে আছে। তো এই ম্যাথ গুলো আমি একটু দেখাই দেবো, একটা করে ম্যাথ জাস্ট খাতায় করে রাখবা, খাতায় করে রাখলে হয়ে যাবে।
বোর পরমাণু মডেলের ম্যাথ করে দিব একটু, আর রাদারফোর্ড আর বোর পরমাণু মডেল কোনটি অধিকতর গ্রহণযোগ্য এটা আমার বলার কিছু নাই, আর এটা সবাই পারো। আর এটা একটা মুখস্থ প্রশ্ন, মুখস্থ প্রশ্নটা পড়ে রেখে দিবা। আচ্ছা, এরপরে কোয়ান্টাম সংখ্যা থেকে আমি এই প্রত্যেকটা এই একটা দেখাবো, এটা দেখাবো, এটা দেখাবো, এগুলো প্রত্যেকটা আমি করে দেখাই দিব সাজেশন ক্লাস যেহেতু। এই প্রত্যেকটা প্রশ্ন আমি সমাধান করে দেখাবো এটা। আর হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর স্পেসিফিক যে জায়গাগুলো বললাম, যেমন শক্তি নির্ণয়ের সময় কি করবা, বৃহত্তর তরঙ্গ দৈর্ঘ্যের সময় কি করবা, অসীম থেকে আসলে কি করবা, ইউভিআর এর ব্যবহার কিভাবে লিখবে, শক্তি নির্ণয় অসীম থেকে আসলে কি হবে, এই প্রশ্নগুলো আমি অবশ্যই আনসার দিয়ে দিব। ঠিক আছে, যদি ক্লাস করো। আর ডেল ই থেকে এই প্রশ্ন সমাধান দিয়ে দিব। বোর পরমাণু মডেলের এই প্রশ্নটার অ্যান্সারটা কি হবে এটাও আমি দিয়ে দিব। আর রেখা বর্ণালীর সাহায্যে কিভাবে মৌল শনাক্ত করে এটা আমি দিয়ে দিব। আমি আজকের ক্লাস শুরু করলাম। সাজেশনটা আপাতত একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। নেক্সট ক্লাসের আগে আশা করা যায় আমি তোমাদের এটা প্রোভাইড করতে পারবো পিডিএফ ফাইল আকারে। সাজেশনটা অবশ্যই খাতায় নোট করে লিখে রাখার না দরকার নাই, কারণ তোমাদের একটা পিডিএফ ফাইল থাকবে, আর পিডিএফ ফাইলটা অবশ্যই অবশ্যই প্রিন্ট করবা। প্রিন্ট করে পড়ার টেবিলে যেন থাকে, পড়ার টেবিলে যে আমি এই এই প্রশ্নগুলো পড়ে ফেলছি। তাহলে পরীক্ষার সময় এইগুলো পড়ে যাবে, আর কোনো টেনশন করার প্রয়োজন নাই। এই সাজেশন আমার সাজেশন থেকে ইনশাল্লাহ আসবে, মিস যাওয়ার কথা না। ঠিক আছে, মিস যাওয়ার পসিবিলিটি নাই বলতেই পারো, কারণ এর বাইরে প্রশ্ন করার পসিবল না। ওকে, তাহলে আজকে ক্লাসে আমি শুরু করলাম। প্রথম যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার প্রশ্ন পরমাণুর মডেল, ওই মডেলটা নিজেরা পড়ে নিবা, কারণ ওইটা আর বলার কিছু নাই। পরমাণুর মডেল পারে না এমন কেউ নাই। রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্য, বোর পরমাণু মডেলের 3টা স্বীকার্য, এই স্বীকার্য গুলো পড়ে নিবা। তাহলে আমরা চলে যাচ্ছি যে এই যে বোর পরমাণু মডেলের ম্যাথটাতে। একটু wait। ওকে, আমি শুরু করলাম। বোর পরমাণু মডেলের ম্যাথ কেমন হয় সেটা দেখো। বোর পরমাণু মডেলের 3টা স্বীকার্য ছিল। বোর পরমাণু মডেলের 3টা স্বীকার্য ছিল। স্বীকার্য গুলো যদি একবার একটু বলে দেওয়া দরকার। বোর পরমাণু মডেলের স্বীকার্য 3টা। 1 নাম্বার স্বীকার্য কি, শক্তি স্তর সম্পর্কিত ধারণা। 3টা কথা ছিল একটা, এই 3টা যদি বোর পরমাণু মডেলের স্বীকার্য আছে 3টা পয়েন্টে লিখবা কিন্তু। শক্তি স্তর সম্পর্কিত ধারণা, এভাবে লিখবা, শক্তি স্তর সম্পর্কিত ধারণা। শক্তি স্তর সম্পর্কিত ধারণা কি ছিল, যে পরমাণুতে ইলেকট্রন গুলো কতগুলো সুনির্দিষ্ট অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। এসব কক্ষপথে আবর্তন করার সময় ইলেকট্রন শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। আর এইসব কক্ষপথগুলোকে বোর কি দ্বারা চিহ্নিত করছে, এন, n=1 2 3 4 অথবা K L M N দ্বারা চিহ্নিত করছে। এইটুকু শেষ। 2 নাম্বার ছিল কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা, অর্থাৎ আমাদের যে ম্যাথের প্রশ্ন এখান থেকে। যে কোনো কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এরকম যে কোনো একটা কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের, যে কোনো একটা কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ MVR সমান কি হবে, NH ভাগ হলো 2 পাই, অর্থাৎ H/2 পাই এর পূর্ণ সংখ্যক গুণিতকের সমান হবে। এখানে এমটা হলো ইলেকট্রনের ভর, ভিটা হলো ইলেকট্রনের বেগ, আরটা হলো যে কক্ষপথে আছে ওই কক্ষপথের ব্যাসার্ধ। এখন এই সম্পূর্ণ রাশিটাকে আমরা বলতেছি হলো কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, তাহলে কৌণিক ভরবেগটা হলো MVR। রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে তোমরা একটা সম্পর্ক পড়ছো, এমন কেউ সায়েন্সের স্টুডেন্ট নাই যে এই সম্পর্ক পড়ে না। V=ω পড়ছো। রৈখিক বেগকে আমরা সরাসরি ভি বলি, আর কৌণিক বেগকে আমরা ওমেগা বলি। তা কেমিস্ট্রিতে এই জায়গাটায় আর ওইটাকে এ করে নাই। এই ভি হলো কিন্তু বৃত্তাকার কক্ষপথে আবর্তনরত যে বেগ সেটা। ঠিক আছে? এই কারণে বৃত্তাকার কক্ষপথে যেহেতু আবর্তন করে, এই জন্য ব্যাসার্ধটা ওর সাথে গুণ আকারে আছে। তাহলে এই সম্পূর্ণ রাশিটা হলো কৌণিক ভর আর বেগ। তাহলে কৌণিক বলে বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ দেয়া, ভর মানে এম, আর বেগ মানে হলো কি ভি। তাহলে যদি কৌণিক ভরবেগ বলে তাহলে তুমি অবশ্যই কি বের করবা,
এমভিআর বের করবো। Wait. তাহলে কৌণিক ভরবেগ বললে কি বের করতে হবে? আমাদের কৌণিক ভরবেগ বললে এমভিআর সমান হোয়াট, এটা বের করতে হবে। আর যদি বলে শুধু বেগ বের করো, তাহলে বেগ বের করলে ভি বের করতে হবে, ভি। তাহলে এখান থেকে দুইটা জিনিস আসতে পারে, একটা হলো কৌণিক ভরবেগ বের করো, একটা হলো বেগ বের করো। আর কিছু কিছু সময় এটা বলতে পারে যে একটা কক্ষপথের ব্যাসার্ধ যদি, একটা কক্ষপথের ব্যাসার্ধ আর দেয়া, মানে আর এর ভ্যালুটা দিয়ে দিছে, বেগের ভ্যালুটাও দিয়ে দিছে, যে একটা কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের ব্যাসার্ধ এত, মানে যে কক্ষপথে আছে সেই কক্ষপথের ব্যাসার্ধ এত, বেগের মান এত, ইলেকট্রনটা কোন কক্ষপথে ঘুরছে সেটা বের করতে হবে। সেক্ষেত্রে তোমাকে এন বের করতে হবে। তাহলে এন হলো কক্ষপথ, এখানে কক্ষপথটা হলো কি এন, কক্ষপথ এন। এই প্রশ্ন থেকে আমি একটা দুইটা প্রশ্ন একটু সমাধান করে তোমাদের দেখাই দিই, যদি এই প্রশ্ন দিয়ে দেয়, কারণ উদ্দীপক কিন্তু ওই ঠিকই এরকম গোল গোল চিত্র দিয়ে তোমাকে বললো কৌণিক ভরবেগ বের করো, বেগ বের করো। কারণ টিচাররা গতানুগতিক ধারার বাইরে যেতে চায়। কারণ এই প্রশ্নটা যেটা বললাম, ওই যে ধাপান্তরের মাপ দিতে দিতে এতটাই বাসি জিনিস হয়ে গেছে যে যে কোনো একটা বোর্ডের টিচারের কাছে হয়তো 7টা বোর্ড এই প্রশ্নটা করবে। ঠিক আছে, একটা বোর্ড টিচারের কাছে বাসি লাগবে, যে এই প্রশ্ন আর কতবার স্টুডেন্টরা অ্যান্সার দিবে। তার কাছে বাসি যেহেতু লাগছে, সেই রকম অল্টারনেটিভ এই ধরনের প্রশ্নতে শিফট করবে। এই জন্য আমাদের এই প্রশ্নগুলো সমাধান করে রাখতে হবে, শিখে রাখতে হবে জাস্ট, ঠিক। ওকে, তা আমরা এমভিআর এর ম্যাথ দেখি যে কেমন ম্যাথ আসতে পারে। ধরো একটা পরমাণু আঁকছে বা কথা লিখে দিছে এরকম, হাজার স্যারের বইয়ের থেকে আমি একটা দুইটা ম্যাথ করে দেখাই। হাইড্রোজেনের পরমাণু তৃতীয় শক্তির স্তরে, আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে? তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করে আমি চ্যাপ্টার 3, মানে ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 এটাও শেষ করে দিব। এই চ্যাপ্টার দুইটা শেষ হলে মোটামুটি ফার্স্ট পেপার শেষ। তারপরে সেকেন্ড পেপারে জৈব যৌগ আগে, 1 আর 3 খুবই সহজ, 1 আর 3 4, মোটামুটি 2 মাস আছে, 2 মাসের আগে ক্লাস করতে থাকো, শেষ হয়ে যাবে। ঠিক আছে, 2 মাসে আমি আশা করি সিকিউ এমসিকিউ ক্লাসও মোটামুটি শেষ করতে পারবো। একটা করে ক্লাস নিলেও কম না, মানে যাই হবে গাইডলাইন পেয়ে যাবো। হাইড্রোজেন পরমাণু তৃতীয় শক্তির স্তরে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে? তো এখানে দেখো, কখনো কখনো তোমার দেবে যে কৌণিক ভরবেগ বের করো, আর কখনো কখনো বলবে যে শুধু বেগ বের করো। তা কৌণিক ভরবেগ যেহেতু বের করতে বলছে, বুঝতেই পারতেছো কি বের করতে হবে। আমরা জানি এমভিআর সমান কি, এন এইচ ভাগ হলো 2 পাই। তাহলে কৌণিক ভরবেগ এই যে এখানে লিখে দিবা, কৌণিক ভরবেগ। আর এই চিহ্নটা উদ্দীপক আকারে যদি আসে, ধরো এই প্রশ্নটা উদ্দীপক আকারে দিন, তাহলে সেক্ষেত্রে কিভাবে থাকবে? উদ্দীপক আকারে একটু যদি দিয়ে দিই আমি, এরকম আঁকা থাকতে পারে। এটা হলো কে লেখা আছে, এটা এল, এটা এম। গদাকে তোমার বললো যে এম কক্ষপথে আবর্তনশীল, এম কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? দেখো খুব সিম্পলি সিকিউ বানানো যায়। ইলেকট্রনের কৌণিক ভর বেগ কত? এখান থেকে কৌণিক ভরবেগ একই কথা, আর এই প্রশ্ন দেখো একই কথা। ঠিক আছে, 52 দিন মানে অনেক টাইম। ঈদ পালন করবে তো একদিন, তোমাদের কি আর ঈদ আছে নাকি? এবছর কোনো ঈদ নাই। এবছর শুধু ঈদের দিন একটু মেহেদি টেদি দিবা, সাজবা, ঈদের দিন শেষ। পরের দিন থেকে আবার পড়াশোনা করবা, আর ভর্তি পরীক্ষা দিবা। এবছর বিশাল ব্যস্ততা তোমাদের।
এবছর ওই রকম ঈদ পালন করা যাবে না, ঈদ হলে একদিন, আগের দিন মেহেদি দিবা, দিয়ে পরের দিন হলো চলে যেতে শেষ। মেহেদি দিলে সুন্দরী দেখায়, মেয়েদের হাতে মেহেদি অনেক মানায়। আচ্ছা তাহলে এখানে আসো, এম বি আর সমান এন এইচ ভাগ টু পাই। এখানে তৃতীয় শক্তি স্তর মানে এন এর ভ্যালুটা কত, থ্রি বসাও। এন এর ভ্যালুটা কত, এই যে মানগুলো এখানে লিখবা। এইচটা হলো প্লাঙ্কের ধ্রুবক, এন এর মানটা হলো থ্রি, এইচ সমান হলো 6.63। সবসময় এসে একক বসাবা, 10⁻³ জুল সেকেন্ড। আর পায়ের মান তো সবাই জানো, থ্রি, 6.63 × 10⁻³ টু ইন্টু পায়ের মান হলো 3.1416। এখান থেকে যে মান আসবে সেই মানটা, এখন তোমার কোশ্চেন হতে পারে এই মানটা কি বসবে, বা এমবিআর এর এককটা কি হবে। অ্যান্সারটা কত আসছে, 3.16 × 10⁻³ 3.16 × 10⁻³ এন এর ভ্যালুটা, এই যে এর এককটা কি হবে এটা নিয়ে অনেকে ধাঁধায় পড়ে যায়। দেখো এই যে জুল সেকেন্ড আছে, এই এন এর তো কোনো একক নাই, টু এর কোনো একক নাই, পায়েরও কোনো একক নাই, কারণ এগুলো হলো সংখ্যা, ধ্রুব জিনিস। এখন এই এইচ এর যে একক হবে, এইচ এর যে একক হবে এটারও সে একক হবে, এটার এককও কিন্তু জুল সেকেন্ড। তাহলে কৌণিক ভরবেগ যদি আসে প্রশ্ন, সিম্পলি এইটুকু করলেই তোমার হয়ে যাবে। এই প্রশ্ন একটা নোট করে রেখে দাও, যে পরীক্ষার সময় কৌণিক ভরবেগ আসলে আমার এই কাজ করতে হবে। আচ্ছা, কখনো কখনো শুধু গতিবেগ বা বেগ নির্ণয় করতে বলতে পারে। তাহলে কৌণিক ভরবেগ বের করলাম এটা। কখনো কখনো শুধুমাত্র গতিবেগ বা বেগ নির্ণয় করতে বলতে পারে। তো 2 নম্বর একটা প্রশ্ন, যে গতিবেগ বা বেগ নির্ণয় করতে বললে শুধু ভি বের করতে হবে। তো এরকম একটা তৈরি করে দিই। ধরো আমি একটা উদ্দীপক আকারে তৈরি করে দিচ্ছি, হ্যাঁ। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা হলো কে, এটা এল, এটা এম। বলা হলো যে এখানে এম কক্ষপথের ব্যাসার্ধ, এম কক্ষপথের ব্যাসার্ধ এম কক্ষপথের ব্যাসার্ধ হলো 3.6 × 10⁻⁸। 3.6 × 10⁻⁸ সেন্টিমিটার। গদাকে তোমাকে বলা হলো যে এম কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের গতিবেগ কত। এম কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের গতিবেগ, গতিবেগ আর বেগ কিন্তু একই জিনিস। গতিবেগ কত, বা এম কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরছে সেটা কত বেগে ঘুরছে এটা জিজ্ঞাসা করছে। তো এখানে দেখো, আমরা ওই ফর্মুলাটা ব্যবহার করব, আগের ফর্মুলাটাই, এম ভি আর সমান এন এইচ ভাগ হলো টু পাই, আগের ফর্মুলাটাই। আমাদের এখন শুধু ভি বের করতে হবে। তাহলে ভি সমান এই যে এন এইচ টু পাই, আর এই যে এম আর আর এই নিচে চলে গেল। কারণ আমি সবসময় প্রেফার করি কি, যে তুমি সবসময় সবকিছুর ভ্যালু এসআই এককে ব্যবহার করবা। এসআই এককে যদি ব্যবহার করো তাহলে খুব ইজি হয়। মানে এই ভি এর মানটা যে মিটার পার সেকেন্ড, তুমি এটা নিঃসন্দেহে লিখতে পারবা কিভাবে, যদি তুমি সবগুলো এককে এসআই এককে বসাও। তাহলে প্রথমত আমাদের কাজ হলো এই যে ব্যাসার্ধের মানটা, এটাকে মিটার এককে নিয়ে আসা, সেন্টিমিটার আছে মিটার এককে নিয়ে আসা। তাহলে আর সমান 3.6 × 10⁻⁸ মিটার। এই সেন্টিমিটার নিয়ে আসলে 100 সেন্টিমিটার সমান 1 মিটার, 120 সেন্টিমিটার সমান কি 1.2 মিটার। তাহলে সেন্টিমিটার থেকে মিটারে আসলে কি করতে হবে, ভাগ দিতে হবে 100 দিয়ে। তাহলে 3.6 × 10⁻⁻ এম এর মানটা দেয়া থাকবে না, এমটা হলো ইলেকট্রনের ভর, 9.11 × 10⁻31 কেজি, কেজিতে নিলাম। আচ্ছা, আর এর মানটা তো নিছি। আর এইচ এর মানটা আমাদের জানা, 6.63 × 10⁻34 জুল সেকেন্ড। এই সবগুলো মান যদি তুমি বসায় দাও তাহলে একবারে ভি এর মান চলে আসবে। এনটা বলে তৃতীয় কক্ষপথ, তাহলে এন সমান থ্রি, এইচ হলো 6.63 × 10⁻34। আচ্ছা, ওপরে আর কিছু নাই, নিচে হলো টু, পায়ের মানটা এটা কিন্তু পাই, 3.1416। এম এর মানটা হলো কি 9.11 × 10⁻⁻31। আর এর ভ্যালুটা হলো এই যে এটা, 3.6 × 10⁻10। এই সবগুলো মান যদি বসায় দাও তো একবারে তোমার মিটার পার সেকেন্ডে একটা মান আসবে। মিটার পার সেকেন্ডে মানটা মনে হয় 9.64 × 10⁵।
9.64 × 10⁵ মিটার পার সেকেন্ড। যেহেতু আমি সব এসে এককে বসাইছি, মিটার পার সেকেন্ডে আসবে। তাহলে যদি শুধু বেগ বা গতিবেগ বের করতে বলে এটা, এই একটা করে করে প্রশ্ন তুমি খাতায় নোট করে রাখো, পরীক্ষার সময় শুধু একটাই করে যাবা, আসলে অবশ্যই পারবা। ঠিক আছে, ওকে। তাহলে গতিবেগ বের করতে বললে কি করবে এটা। লাস্ট আর একটা ম্যাথ আমরা করব, যদি কোন কক্ষপথে আবর্তনরত সেটা যদি বের করতে বলে। এভাবে বললো, হাইড্রোজেন পরমাণুর কোন একটি কক্ষপথে কোন একটি কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ আবর্তনরত ইলেকট্রনের গতিবেগ 9.64 × 10⁷ সেন্টিমিটার পার সেকেন্ড। কক্ষপথটির ব্যাসার্ধ, একটা করে করে ম্যাথ করে রাখো, আর দরকার নেই। কক্ষপথটির ব্যাসার্ধ 3.6 × 10⁻⁸ হলে ইলেকট্রনটি কোন কক্ষপথে আবর্তনরত ছিল। ইলেকট্রনটি, বাংলায় লিখবো, ইলেকট্রনটি কোন কক্ষপথে আবর্তনরত ছিল। ওকে, তাহলে এখন আমাদের এন এর ভ্যালু বের করতে বলছে। তাহলে আমাদের ফর্মুলা ওই একটাই, এমভিআর সমান এনএইচ ভাগ হলো 2 পাই। এমভিআর সমান এনএইচ ভাগ 2 পাই। এখন বের করতে হবে এন এর ভ্যালু, বাকি সব ভ্যালু দেওয়া আছে এখানে। তো আমরা এই যে এমভিআর, এই প্রশ্ন যেভাবে আছে এভাবে রাখলেও সবার মানগুলো বসাই দিয়ে একবারে করা যায়, অথবা এন সমান একবারে তুমি সাইজ করে নিতে পারো সূত্র, যে এমভিআর ওপরে চলে যাবে হলো 2 পাই, ওপরে গুণ হবে, আর এইচটা কোথায় চলে আসবে, নিচে আসবে। চাইলে এভাবে তুমি সাইজ করে নিতে পারো, যে এমভিআর 2 পাই উপরে গেল, এইচ নিচে আসলো, অর্থাৎ এন সমান বের করবো যে কোন কক্ষপথে আবর্তনরত আছে সেটা। ভ্যালু গুলো আমরা একটু দেখি, এসআই এককে কনভার্ট করব সবকিছু। গতিবেগ ভি এর মানটা দেখো, ভি এর মানটা আছে হলো 9.64 × 10⁻⁷ সেন্টিমিটার পার সেকেন্ড। তা আমি বলছি কি সবকিছু এসআই এককে করতে, এই সেন্টিমিটার থেকে তুমি মিটারে নিয়ে আসো। তাহলে 9.64 × 10⁵ 100 দিয়ে ভাগ, মিটার পার সেকেন্ড। আচ্ছা, এম এর মানটা তো আমাদের জানা, 9.11। আর এর মানটাকে কনভার্ট করি আগে, আটটাকে দেখো সেন্টিমিটার আছে, তাহলে আট সমান আছে হলো 3.6 × 10⁻⁸ -8 দেয়া, 10⁻⁸ সেন্টিমিটার। তো আমরা এটাকে মিটারে নিয়ে যাব, সেন্টিমিটার থেকে মিটারে গেলে 100 দিয়ে ভাগ, একে যদি আরো 100 দিয়ে ভাগ করি, 3.6 × 10⁻⁻10 মিটার। বাকিগুলো আমি এখানে বসাই দিচ্ছি আমার জানা। তাহলে এম এর মানটা হলো 9.11 × 10⁻⁻31 ইলেকট্রনের ভর, কেজিতে নিলাম কিন্তু, এসআই একক। ভি এর মানটা হলো 9.64 × 10⁻⁵। আর এর মানটা কত, 3.6 × 10⁻⁻10। আচ্ছা, এম ভি আর গেল, টু বসালাম, পায়ের মান হলো 3.1416। আর এইচ এর ভ্যালুটা 6.63 × 10⁻⁻34। সবকিছু বসালে তোমার যে মান আসবে, সেই মানটা কেমন হতে পারে দেখি। দেখো এরকম আসতে পারে, ধরো এখানে 2.99 আসলো,
2.99 যদি আসে, তুমি এই জায়গায় এরকম চিহ্ন দিয়ে সেটাকে 3 করে দিবা। কেন এরকম করে দিবা? কারণ কক্ষপথ তো আর এরকম 2.99 এরকম ভগ্নাংশ হয় না। তো যদি 2.99 আসে, তুমি পরের লাইনে এরকম এরকম চিহ্ন দিয়ে 3 বানাই দিবা। অথবা ধরো তোমার এই এন এর ভ্যালুটা এরকম আসছে, 3.01 আসছে, তুমি 3.01 লিখে পরের লাইনে ঠিক এরকম একটা চিহ্ন দিয়ে 3 লিখে দিবা। ঠিক আছে? কেন? কারণ এটা পূর্ণ সংখ্যায় দরকার। কারণ এই কক্ষপথটা যেহেতু, সেহেতু আমরা অবশ্যই পূর্ণ সংখ্যায় দেখে রাখবো। ঠিক আছে? 2.99, 1.99 আসলে, 89ও আসলে তুমি সেটাকে 2 লিখে দিবা। ধরো তোমার কিছু ক্যালকুলেশন গত ভুল আসছে, তোমার মানটা এরকম আসছে 2.89, তখন এই 2.89 আর তুমি লিখবাই না। 2.89 না লিখে একবার 3 লিখে দিয়ে আসবা। ঠিক আছে? কারণ তোমার সময় নাই হাতে, তুমি ক্যালকুলেশনে নিশ্চিত কোথাও একটা মানে গলত করছে, এই জন্য একটু বেশি পার্থক্য হয়ে গেছে। সবসময় মানটা এরকম হয়, 2.99 বা 3.01 বা 2.89, এই 89 না হয়ে 2.94 এরকম মান আসলে সেটা সঠিক মান আছে। কিন্তু যদি তোমার মানটা এরকম হয় 2.89, তার মানে তুমি কিছুটা গলত করছো, তোমার ক্যালকুলেশন কত কিছুটা গলত হয়ে গেছে, তুমি ক্যালকুলেটর চাপতে পারো না। এরকম যদি আসে তখন তুমি 2.89 লিখবাই না, একবারে এই 3 লিখে দিয়ে আসবে। স্যারে ওই টিচার চেক করবে না জীবনে, ক্যালকুলেটর সেফ কোনো টিচার চেক করে না ম্যাথ, সে শুধু অ্যান্সার দেখে টিক দিয়ে চলে যাবে। এই গেল হলো কক্ষপথ যদি নির্ণয় করতে বলে। তাহলে এই প্রশ্নগুলো আশা করি আমরা পারবো। হুম, এখন এই ডেল ইকুয়াল টু ডেল ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এই ফর্মুলাটার ম্যাথও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি একদম শেষে দিয়ে রাখছি যদিও, এটা হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর সময় একবার ব্যবহার হবে। তা এখানেও কিন্তু ডেলি এই ম্যাথটা আছে। এই ডেলির এই ম্যাথটা আমরা একটু দেখি। দেখুন, সাজেশনটা আমি আর একবার একটু দেখে আসি। বললাম নাকি? আচ্ছা, বরিশাল বোর্ড তো এই প্রশ্ন কি আমি রেকর্ড কি বন্ধ হয়ে গেছিল নাকি? যেটা বলতেছিলাম, আর একবার বলি না, একটু রেকর্ড বন্ধ হয়ে গেছে কিনা জানি না। বরিশাল বোর্ড 23-এ এই যে ডেল ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এই ফর্মুলার ম্যাথ, এই ফর্মুলার ম্যাথ আমরা একটু দেখি যে কিভাবে আসে। একটা আসছিল বরিশাল বোর্ড 23, আর এই যে বোর পরমাণু মডেলের এখানে কিন্তু আরো একটা আছে। তা এই বোর পরমাণু মডেলের এখানে যেটা দেয়া আছে সেই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, কারণ 1 মোল ইলেকট্রনের শক্তি দেয়া, সেখান থেকে একটি ইলেকট্রনের শক্তি বের করতে হয়। এই জন্য স্টুডেন্ট এটা পারে না। তা এই প্রশ্নটা আমি করে দিব। আগে বরিশাল বোর্ড 23টা করি, তারপরে 1 মোল ইলেকট্রন দেয়া থাকলে কি করতে হয় সেটা করে দিব। এই দুইটা প্রশ্ন অবশ্যই খাতায় নোট রাখা উচিত, কারণ পরীক্ষার সময় এটা দেওয়ার মতো একটা প্রশ্ন। ওকে, তো বরিশাল বোর্ড 23 একের ঘতে চলে যায়। বরিশাল বোর্ড 23 একের ঘ। এটা পরমাণু আঁকা আছে, এ পাশে আঁকি। কয়টা কক্ষপথ আমি একটু ঠিক করে নিই। ABCDE পর্যন্ত আঁকছে, অনেকগুলো আঁকছে দেখি। A, B, C, D, E, 5টা আঁকছে। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে প্রথম কক্ষপথ A, B, C, D, E। একে বলছে কি, এ ও সি শক্তি স্তরের পার্থক্য ঘ দাগ। ঘ দাগে বলছে এ ও সি শক্তি স্তরের পার্থক্য 1.93 ইন্টু 10⁻⁻18 জুল হলে নির্গত আলোক রশ্মির নির্গত আলোক রশ্মির দৃশ্যমান হবে কিনা। ইলেকট্রন ভোল্ট এককে থাকতে পারতো। ওয়েট, ইলেকট্রন ভোল্ট এককে দেখাচ্ছে, আগে এটা শেষ করি।
এ ও সি শক্তি স্তরের পার্থক্য 1.93 × 10⁻⁻18 জুল হলে নির্গত আলোক রশ্মি দৃশ্যমান হবে কিনা, মানে তরঙ্গ দৈর্ঘ্য বের করবো আগে আমরা। এখানে ডেল ই এর ভ্যালুটা দেয়া, আমি সমাধান এখান থেকে করি। ডেল ই সমান হলো Hc/λ। দেখো, এই টিচার গতানুগতিক ধারার বাইরে চিন্তা করছে, কারণ সব টিচাররা বলে কি যে ইলেকট্রন এরকম নেমে আসলে তরঙ্গটা দৃশ্যমান হবে কিনা। তখন দেখো, এই যে বরিশাল বোর্ড, ইনি চিন্তা করছে কি যে প্রতি বছর তো এই প্রশ্নটা বাসি বানাই ফেলছি, তা আমি একটু নতুন ভাবে দিই। তাই এই যে এরকম প্রশ্ন, এই জন্য আমি এই যে প্রশ্নগুলোর কিন্তু দিয়েছি যে এই যে বোর পরমাণু মডেলের কৌণিক ভরবেগ বের করো, বেগ বের করো। এই যে গতানুগতিক ধারার বাইরে কিন্তু একটা বোর্ড চিন্তা করবেই। 10টা বোর্ড, 8টা বোর্ড, 8টা বোর্ডের মধ্যে থেকে 2-3টা বোর্ড বা 2টা বোর্ড তোমার এরকম গতানুগতিক ধারার বাইরে যে প্রশ্ন করে, একটা প্রশ্ন বা 2টা প্রশ্ন, সব চ্যাপ্টার না। কারণ একটা প্রশ্নে যে 8টা সেট যদি গতানুগতিক ধারার বাইরে প্রশ্ন করে, তা ওই বোর্ডের স্টুডেন্টের A+-এর সংখ্যা খুব কমে যাবে। এই জন্য টিচাররা যে কোনো একটা চ্যাপ্টারের উপরে ঝামেলা করে, যে আমি গতানুগতিক ধারার বাইরে যে একটা চ্যাপ্টারে প্রশ্ন করি। চ্যাপ্টার 2 করতে পারে, চ্যাপ্টার 3-এ করতে পারে, চ্যাপ্টার 4-এ করতে পারে। যে গতানুগতিক ধারার বাইরে যদি চলে যায়, সেক্ষেত্রে এই প্রশ্নগুলো জেনে রাখলে তোমার ভুল হবে না। তা আসি আমরা এখানে, ডেলির ভ্যালু, এই যে শক্তির মানটা সরাসরি জুল এককে দেওয়া আছে, এই জন্য আমাদের কোনো ঝামেলা হচ্ছে না। আমরা এই যে শক্তি, 2টা শক্তি স্তর যেহেতু, এই জন্য ডেলি লিখছি। 2টা শক্তি স্তর জন্য এ লিখছি। আর যদি একটা শক্তি স্তরের শক্তি বলতো, তা শুধু ই লিখতাম। ডেলির ভ্যালু এখানে দেয়া 1.93 × 10⁻⁻18 জুল। আচ্ছা, এইচ এর মান বসাই দিতে পারবো 6.63 × 10⁻⁻34। সি এর ভ্যালু, আলোর বেগ, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এই যে ল্যামডাটা আমাদের বের করতে হবে, তো ল্যামডাটা আমি এই পাশে নিয়ে যাই। 6.63 × 10⁻⁻34, 3 × 10⁸। আর এটার মান এখানে নিয়ে আসো 1.93, কত আছে দেখো তো, 10⁻⁻18। 2 লাইন ডিসপ্লের ক্যালকুলেটর ব্যবহার করবা উপরে নিচে, তাহলে ভুল হবে না। এটা আর ক্যালকুলেশনটা করার লোক নাই দেখি। এটা 1.03 × 10⁻⁻7 আসে, 1.03 × 10⁻⁻7 মিটার। মিটার কেন আসছে, কারণ আমি সব এসআই একক ব্যবহার করছি। এখন দৃশ্যমান হবে কিনা সেটা বুঝবো কি করে। 1.03 × 10⁻⁻7 এটাকে আমরা ন্যানোমিটারে কনভার্ট করি, তাহলে কারণ আমার যে মুখস্থ জিনিসগুলো ন্যানোমিটারে আছে। 1.03 দশমিক যদি এইদিকে যায়, যদি ওইদিকে সরাই দিই দশমিক, তো জানি মাইনাস পাওয়ার বাড়ে, তাহলে এটা 10⁻⁹ মনে রাখবা, দশমিক এইদিকে গেলে মাইনাস পাওয়ার বাড়ে। 2টা অঙ্ক সরাইছে, এই জন্য 2 বাড়াই দিছি, -2 ন্যানোমিটার। তাহলে এই 10⁻⁹ 1 ন্যানোমিটার সমান হলো 10⁻⁹ মিটার। এই যে 10⁻⁹ মিটার, এই যে 10⁻⁹ এর পরিবর্তে আমরা এটাকে লিখে দিতে পারি 103 ন্যানোমিটার। পরের লাইনে আমার অ্যান্সার আসছে 103 ন্যানোমিটার। এখন এই ন্যানোমিটার থেকে কি করে বুঝবো দৃশ্যমান কিনা, তো দৃশ্যমান কিনা বা বন্য কিনা এটা ডিটেলসে তো আমরা আরো দেখবো। আপাতত এটুকু বলি যে ইউভি বা আইআর, এই ইউভি বা আইআর আর তাদের মাঝখানে হলো দৃশ্যমান। এই ইউভিটা হলো 10 থেকে 380 ন্যানোমিটার পর্যন্ত। এটা হলো ইউভি, এটা হলো আমাদের দৃশ্যমানের ঠিক আগের অঞ্চল। দেখো, ইউভি মানে অতি বেগুনি, অতি বেগুনির পরে হলো বেনিয়া শক্লা, মানে বেগুনি থেকে লাল। এই বেগুনি বা দৃশ্যমানটা হলো কি, দৃশ্যবন দৃশ্যমানটা সবাই জানো, দৃশ্যমানটা হলো 380 থেকে 780 বা 700 পর্যন্ত লেখা থাকে। 380 থেকে 780 বা 380 থেকে 700, যেটাই দেয়া থাকুক সেটা। 380 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত, কোন কোন বইয়ে 780 পর্যন্ত দেয়া। এখন এই 700 থেকে হলো আয়ারের শুরু। আয়ারটা কত, 700 থেকে 1 মিলিমিটার পর্যন্ত, 700 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার পর্যন্ত হলো আমাদের আয়ার। তো দেখো তো কোন অঞ্চলের মধ্যে পড়ছে। আমাদের প্রশ্ন ছিল এটা দৃশ্যমান হবে কিনা, তো প্রশ্নে যেটা ছিল দৃশ্যমান কিনা,
এই রেঞ্জের মধ্যে পড়তে হতো, কিন্তু ও আছে হলো এই রেঞ্জের মধ্যে। তো বলতে হবে এখানে অ্যান্সার লেখার সময় যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, অ্যান্সার লেখার সময় এভাবে বলবো, তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত, ন্যানোমিটার পর্যন্ত। যেহেতু উদ্দীপকের বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত, এটা বিকিরিত রশ্মি ছিল না, উদ্দীপকের দুইটি শক্তি স্তরের পার্থক্যের যে তরঙ্গ দৈর্ঘ্য 103 ন্যানোমিটার, তাই এটি দৃশ্যমান নয়, তাই এটি দৃশ্যমান নয়, এভাবে লিখে দিবে একটা লাইন। ঠিক আছে, তাহলে 103 ন্যানোমিটার বলবো দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত। যেহেতু যেহেতু আমাদের নির্ণীত তরঙ্গ দৈর্ঘ্যের মানটা 103 ন্যানোমিটার আছে, তাই এটা দৃশ্যমান নয়। এটা কোন অঞ্চলে পড়বে? এটা ইউভি অঞ্চলে পড়বে। আশা করি বুঝতে পারছো, এটা হলো বরিশাল বোর্ড 23। এবার যেটা আমি বলতে চাচ্ছিলাম যে ইলেকট্রন ভোল্ট আকারে যদি তোমার শক্তি দেয়া থাকে, কখনো কখনো তোমাদের টিচাররা আরো ঝামেলা করতে পারে যে ইলেকট্রন ভোল্ট আকারে প্রশ্ন দিয়ে রাখতে পারে। যেমন এরকম বললো, এরকম তোমার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসছে, বলল যে উদ্দীপকের বিকিরিত রশ্মির শক্তি 2.5 ইলেকট্রন ভোল্ট হলে তরঙ্গ দৈর্ঘ্য কত? এখন তুমি ইলেকট্রন ভোল্ট জানো না, যে ইলেকট্রন ভোল্ট কোত্থেকে আসলো, আমি তো এই একক জানি না, এটা শক্তির একটা একক, তখন তোমার বিপদ হয়ে যাবে। এই ম্যাথ কিন্তু তুমি সিম্পলি পারো, কিন্তু সিম্পল সমস্যা হবে কি, ইলেকট্রন ভোল্ট এককটা যদি না জানো। তো এই ইলেকট্রন ভোল্টের একক, 1 ইলেকট্রন ভোল্ট সমান লিখে রাখো 1.6 × 10⁻⁹ জুল। 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻⁹ জুল। ইলেকট্রনের যে কুলাম ছিল না, 1 ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁹ কুলম, তো এটা যেহেতু শক্তি আকারে আছে, ওইটা হলো 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻⁹ জুল। আসলে পরমাণুর যে কক্ষপথ গুলোর শক্তি খুবই কম, এই জন্য এই ইলেকট্রন ভোল্ট এককে ব্যবহার করা হয়। ইলেকট্রন ভোল্ট যদি, এটা কিন্তু তোমার প্রশ্নে যদি দিয়ে দেয় ভালো, কিন্তু দেওয়ার পসিবিলিটি মনে রাখো কম। সেক্ষেত্রে ইলেকট্রন ভোল্টের এককটা জানলে আমাদের এই অ্যান্সার পারবো। তো আমরা এই প্রশ্নের অ্যান্সারটা একটু বের করে রেখে দিই। তাহলে এখানে দেখো শক্তি স্তর শুধু বলছে শক্তি, দুইটা কক্ষপথের শক্তি তুমি চাইলে ডেলি ব্যবহার করতে পারো, না চাইলে শুধু ই লিখতে পারো। তা তোমার ই লিখলেও সম্ভব, কোনো সমস্যা নেই। E = AC/λ, ই এর ভ্যালুটা আমাদের দেয়া আছে, এটাকে আমরা এসে কনভার্ট করে নিব। ই সমান কত? 2.5 ইলেকট্রন ভোল্ট। তাহলে ইলেকট্রন ভোল্টটাকে জুলে কনভার্ট করো, 2.5 × 1.6 × 10⁻⁹ জুল দিয়ে যেটা আসবে সেই মানটা এখানে বসাও। 2.5 × 1.6 × 10⁻⁹ আর ল্যামডা বের করব আমরা। ল্যামডাটা চাইলে তুমি এইচটাকে সরাই রাখতে পারো, যে তোমার মন চাচ্ছে যে ল্যামডা সমান Hc/ই লেখা, লেখো তোমার মন চাইলে। 6.63 × 10⁻⁻34, সি এর মানটা হলো 3 × 10⁸ আলোর বেগ, আর ই এর মানটা 2.5 × 1.6 × 10⁻⁹ জুল। এখান থেকে যেটা আসবে তত মিটার হলো তোমার ল্যামডার ভ্যালু। আশা করা যায় যে ইলেকট্রন ভোল্ট যদি দিয়ে দেয় তোমাদের ভুল হবে না। লাস্ট একটা ম্যাথ করে আমরা এই ম্যাথ শেষ করব, মানে বোর পরমাণু মডেলের ম্যাথ এখানেই শেষ করব। আর আমরা এই ধরনের ম্যাথ আবার করব, এই ধরনের না, ওই ধাপান্তরের ম্যাথ করব একদম শেষ হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে। তো লাস্ট একটা ম্যাথ, যদি 1 মোল ইলেকট্রনের জন্য থাকে, এভাবে ক্যাপশন দিয়ে লেখো যে 1 মোল ইলেকট্রনের শক্তি দেয়া থাকলে, এটা ফাজলামি করা একটা ম্যাথ, মানে তো 1 মোল ইলেকট্রনের শক্তি,
মানে তুমি বাসা থেকে করে গেছো একটা ইলেকট্রনের শক্তি, তোমার কাছে দিয়ে রাখছে 1 মোল ইলেকট্রনের শক্তি। 1 মোল ইলেকট্রনের শক্তি থাকলে একটি ইলেকট্রনের শক্তি বের করে নিয়ে করতে হবে। 1 মোল ইলেকট্রনের শক্তি দেয়া, সেখান থেকে প্রশ্নে 1 মোল ইলেকট্রন দেয়া থাকে কিন্তু বের করার সময় একটা ইলেকট্রনের শক্তি বলে। তো এই প্রশ্নটাও ফাজলামি করা একটা ম্যাথ। এই ফাজলামি যাতে তোমার সাথে করলে তুমি যাতে ফাজলামির একটা যোগ্য জবাব দিতে পারো, এজন্য জেনে রাখতে হবে। কোন ইলেকট্রনের দুটি কক্ষপথের শক্তির পার্থক্য, এটা হাজার স্যারের বই আছে তো, ওরা সরাসরি ওখান থেকে উঠাই দেয়। মানে কলেজ লেভেলে দিতে দেখছি আমি, ঢাকার মধ্যে কয়েকটা কলেজে দু এক সময় দিয়ে দেয়। কোন ইলেকট্রনের দুটি কক্ষপথের শক্তির পার্থক্য 399.1। ডাটা কিন্তু চেঞ্জ করে না, এক এইভাবেই দিয়ে দেয়, আর যা ডাটা চেঞ্জ করলেও সমস্যা নেই। কিলো জুল পার মোল, কিলো জুল পার মোল। ওই ইলেকট্রনের বিকৃত শক্তির, ওই ইলেকট্রনের বিকৃত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য ও ফ্রিকোয়েন্সি কত? এটা হুম, দুটি শক্তি স্তরের পার্থক্য দেয়া। এখন এই যে কিলো জুল পার মোল, দেখো 1 মোল ইলেকট্রনের শক্তি দিয়ে বসে আছে, কিন্তু বের করার সময় বলছে কি ওই ইলেকট্রনের একটা ইলেকট্রনের জন্য মান বের করতে বলছে। তো এই জায়গার পার্থক্যটার জন্য এই ম্যাথটা অনেকে করতে পারে না। এই ডেলির মান যদি তুমি 399 বসাও, তোমার ম্যাথটা ভুল হবে। তো ধরো আজকে তুমি, যারা বুঝো না যে আসলে শক্তিটা কিভাবে হচ্ছে বা এই এককটা সম্পর্কে যাদের ধারণা নাই, তুমি বাজারে গেলে, এখন ঢাকার দিকের বাজারে গেলে এরকম বাজারে সরকার থেকে নিয়ম কি, বাজারে প্রাইস লিস্ট তৈরি করে দিতে হবে, ঠিক আছে? তো এরকম তুমি দেখছো যে মাংস 750 টাকা, মাংস 750 টাকা পার কেজি, ঠিক এইভাবে লেখা কিন্তু দেখবা, 750 টাকা পার কেজি এইভাবে। এই পার কেজিটাকে আমরা একটু স্মার্ট ওয়েতে চিন্তা করি। 750 টাকা, তুমি মনে করো সেই দোকানদার হলো সায়েন্সে পড়ছে, চাকরি কাকরি পায় না, এখন দোকান দিছে, এখন সে সুন্দর মতো এরকম পার কেজি এভাবে লিখছে। তো লিখতেই পারে পার কেজি, কারণ সে স্মার্ট। স্মার্ট মানে কি, সে সায়েন্সে পড়ে আসছে, এই যে ইনভার্স কথাটা সে জানে। আচ্ছা, সে এইভাবে তো লিখছে, তার দোকানে ধরো একটা ডিম, সে ডিম লিখছে হলো কি 10 টাকা, 10 টাকা প্রতি পিস। প্রতি পিসটাকে সেই ইনভার্স আকারে লিখছে। তো এই ইনভার্স লেখা যদি তুমি বোঝো, এই ইনভার্স লেখাটা যদি তুমি বোঝো, তাহলে এই কথাটার মিনিং বের করো তো। এক পিস ডিমের দাম 10 টাকা, বা 1 কেজি মাংসের দাম 750 টাকা, ইনভার্স কথাটার মানে থেকে আমি পাচ্ছি যে এক পিস ডিমের দাম, ডিমের দাম সমান হলো 10 টাকা। তাহলে এই কথাটার মিনিং বের করো তো। 399.1 কিলো জুল পার মোল, তাহলে এই পার মোল মানে কি, এক পিসের দাম, তাহলে 1 মোল ইলেকট্রনের শক্তি। তাহলে এখান থেকে আমি এই কথাটার মিনিং বের করলাম যে 1 মোল ইলেকট্রনের শক্তি, 1 মোল ইলেকট্রনের শক্তি, 1 মোল ইলেকট্রনের শক্তি হলো 399.1, 399.1 কিলো জুল আওয়ার। তাহলে এইটা, এই একটি ডিমের ডিমের দাম যদি 10 টাকা পার পিস হয়, মানে এক পিস ডিমের দাম যদি 10 টাকা হয়, তাহলে এই কথাটাকেও আমি ওইভাবে পড়তে পারি যে 1 মোল ইলেকট্রনের শক্তি এত। তাহলে 1 মোল ইলেকট্রনের শক্তি যদি এত হয়, আমরা অ্যান্সার এখান থেকে শুরু করবো এবার। অ্যান্সার এখান থেকে শুরু, এটুকু হলো তোমাদের বুঝাইলাম। তাহলে 1 মোল ইলেকট্রনের শক্তি, 1 মোল ইলেকট্রন মানে কি, 6.023
ইন্টু 10⁻23। এতটি ইলেকট্রনের শক্তি, এতটি ইলেকট্রনের শক্তি। তাহলে এক মোলের পরিবর্তে আমরা জানি এক মোল সমান এতটি, এতটি ইলেকট্রন। তাহলে এতটি ইলেকট্রনের শক্তি কত? 399 আছে। তাহলে এই যে 399টা আবার কিলো জুলে আছে, তাহলে এটাকে আমরা জুলে নিব। তাহলে 399.1 ইন্টু 1000 মানে 10⁻³ জুল। তাহলে অ্যান্সার উপরের লাইন থেকে শুরু করো, সমস্যা নেই। উপরের লাইনটা আগে লিখে নিয়ে পরের লাইনটা তুমি এখানে লেখো। তাহলে এতটি ইলেকট্রনের শক্তি এত জুল। তাহলে একটি ইলেকট্রনের শক্তি কত? অতএব একটি ইলেকট্রনের শক্তি, তাহলে 399.1 ইন্টু 10⁻³ ভাগ হলো 6.023 ইন্টু 10⁻23। যেটা আসবে সেটা হলো আমাদের একটা ইলেকট্রনের শক্তি। পরবর্তীতে দেখো ওরা একটা ইলেকট্রনের বিকৃত শক্তি বের করতে বলছে। তাহলে একটা ইলেকট্রনের শক্তি নিয়ে আমাদের কাজ করতে হবে। এটা একটু আগে ই করে নি। 399.1 10⁻³ 399.1 10⁻³ নিচে হলো 6.023 10⁻23। এটা আসে 6.62 10⁻19। তাহলে আসছে কত? 6.62 ইন্টু 10⁻19 জুল। একটা ইলেকট্রনের শক্তি বের পেয়ে গেছি আমরা। তো একটা ইলেকট্রনের শক্তি আমরা একটু এখানে লিখে রাখি যে 6.62 ইন্টু 10⁻66 দিয়ে দিও একবারে। 6.626 ইন্টু 10⁻19 জুল আসছে একটা ইলেকট্রনের শক্তি। এবার আসি ওই ইলেকট্রনটা বিকিরিত শক্তি, তরঙ্গ দৈর্ঘ্য আর ফ্রিকোয়েন্সি বের করে ফেলি। তাহলে এটা মুছে দিলে, আমার জায়গা নাই বলে এটা মুছেতেই হবে। তাহলে বিকিরিত শক্তি, একটি ইলেকট্রনের শক্তি পেয়ে গেছি। এবার যেহেতু দুইটি কক্ষপথ বলছে, দুইটি কক্ষপথ বললে ডেলিটা ব্যবহার করবো। এইচ সি ভাগ হলো ল্যামডা। তাহলে এক এই ল্যামডা বের করব, এইচ সি ভাগ ডেলি, মান বসাই দিই একবারে। এইচ এর ভ্যালু কত? 6.63 ইন্টু 10⁻⁻34। সি এর মান 3 ইন্টু 10⁻8। ডেলির, এই যে ডেলির ভ্যালু এটা 6.63, এটা লিখে দিতে পারো ইন্টু 10⁻⁻19। তাহলে দেখো অ্যান্সার আসে কি? এই যে এটা কেটে যাচ্ছে। যদিও তুমি ক্যালকুলেটর দিয়েই করো, আমার হাতে ক্যালকুলেটর আছে। তাহলে এখানে যে মান আসছে, এই ল্যামডার মান 3 ইন্টু 10⁻⁻7 মিটার। তুমি এখানে অ্যান্সার শেষ রাখতে পারো। আর যদি তোমার ইচ্ছা হয় ন্যানোমিটারে নিয়ে যাওয়া, ওরা তো ন্যানোমিটারে নিতে বলে না, তোমার নেওয়ার দরকার নাই। কারণ তরঙ্গ দৈর্ঘ্য তোমার মিটারে চাইছে, তুমি এখানে স্টপ করো। এখানে স্টপ করলে তোমার কোনো ভুল নাই, ঠিক আছে? তুমি চাইলে এখানে স্টপ করে দিবা। ওই এক্সট্রা ন্যানোমিটারে নেওয়ার দরকার নাই। ন্যানোমিটারে নিলে দশমিক কোন দিকে সরাইতে হবে? এই দিকে সরাইতে হবে। তো দশমিক ওই দিকে যদি আরো 2 ঘর সরাই দিই, মানে 300 যদি বাড়াই দিই, তখন এটাকে তুমি 10⁻9 লিখতে পারবে। দশমিক এইদিকে সরালে মাইনাস পাওয়ার বাড়ে। তাহলে এই 10⁻9 এর মিটারের পরিবর্তে কি লিখতে পারি এখন আমরা? ন্যানোমিটার লিখতে পারি। অর্থাৎ 300 ন্যানোমিটার তুমি চাইলে লিখতে পারো। তবে এই কাজটুকু করার কোনো প্রয়োজন নেই, যদি তুমি এখানে রাখো কোনো ভুল হবে না। আরেকটা জিনিস বের করতে বলছে, ফ্রিকোয়েন্সি কত। ফ্রিকোয়েন্সি কত? তাহলে সি ইকুয়াল টু মিউ ল্যামডা, অথবা তুমি যদি নতুন করে দুই ভাবে করতে পারো। এক হলো সি ইকুয়াল টু নিউ ল্যামডা, এই ফর্মুলা ব্যবহার করতে পারো। অথবা ডেল ই সমান আগের ওই ফর্মুলাটাই, এইচ নিউ, তোমার যেটা খুশি হয়। তুমি এখানে মান বসালেও এই যে কম্পাঙ্ক নিউ, নিউ এর মানটা এখান থেকে পাবা, অথবা এখান থেকেও পাবা। তাহলে সি ইকুয়াল টু নিউ ল্যামডা, সি বের করব আমরা, এই নিউ বের করব কম্পাঙ্ক, সি ভাগ হলো ল্যামডা। সি এর মান তো আমাদের ভালো করেই জানা আছে, 3 ইন্টু 10⁻8, আর ল্যামডার মান হলো 3 ইন্টু 10⁻⁻7। তাহলে এখান থেকে যদি মান বের করা হয়, 3 কেটে যাবে, 10⁻⁻14, 10 না 8 আর 7 15, তাহলে 8 আর 10⁻15, 10⁻15 পার সেকেন্ড বা হার্টজ লিখতে পারো। এত কম্পাঙ্কের
তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে, এই ফ্রিকুয়েন্সি এখান থেকে বেরো। এই হলো আমাদের একটি ইলেকট্রনের শক্তি বললে। তো এখানে আমি কয়টা ম্যাথ করছি, টোটাল মিলে 4টা বা 5টা ম্যাথ করছি। এই 5টা ম্যাথ একটু করে রেখে দিবা। গতানুগতিক ধারার বাইরে যদি তোমার প্রশ্ন আসে, এই জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, এই 5টা ম্যাথ। ওকে, তাহলে এই জিনিস শেষ আমাদের। প্রথম অংশের যে সাজেশন অংশ, কোনটুকু শেষ করছি দেখো। এই সাজেশনের আমরা প্রথম অংশটা আমি কিন্তু শেষ করে দিছি। কোনটুকু পড়ে ফেলবো, বাসা থেকে রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, এই ম্যাথ গুলো আমি করে দিচ্ছি যে এখান থেকে কি কি ম্যাথ আসতে পারে। এই সূত্র থেকে কৌণিক বেগ, বেগ এক্সট্রা হলো শক্তি থেকে কম্পাঙ্ক টম্পাঙ্ক বের করা, সেগুলো আমি বললাম। আহ, এটা আচ্ছা। এরপরে রাদারফোর্ড ও বোর পরমাণু মডেল এর মধ্যে থেকে কোনটি অধিকতর গ্রহণযোগ্য, এটাও বাসায় পড়ে ফেলবা। আর কোয়ান্টাম সংখ্যা, আউববাম নীতি, পাউলির বর্জন নীতি, হুন্ডের নীতি, এইগুলো থেকে একটা ফুল সিকিউ আসবে। এইগুলো থেকে একটা ফুল, একটা গদাক আসতে পারে, একটা ফুল সিকিউ বলতে একটা গদাকের প্রশ্ন আসতে পারে। তো এই প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমি কথা বলবো। তা প্রথমে আমি চলে যাচ্ছি 1 নম্বর প্রশ্নটা, পরমাণুর তৃতীয়, 1 আর 2টা আজকে করে দিয়ে আজকে ক্লাস শেষ করব। এই যে 1 নম্বর আর এই যে এই প্রশ্নটা শেষ দিয়ে আজকে শেষ করে দিব। এই 2টা প্রশ্ন সমাধান বলে আজকের ক্লাস আমি ইতি টানবো। আর নেক্সট ক্লাসে আশা করা যায় এটা শেষ হবে, তারপরে ক্লাসে এটা করলেই শেষ হয়ে যাবে। ওকে, তাহলে প্রথমে আসি আমি এই প্রশ্নটা, পরমাণুর তৃতীয় বা চতুর্থ কক্ষপথে কতগুলো অরবিটাল বা ইলেকট্রন থাকে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, সেটা দেখাতে হবে। আর পঞ্চম কক্ষপথে 32-এর বেশি ইলেকট্রন থাকে না, কোয়ান্টাম সংখ্যার সাহায্যে দেখো। তো এই প্রশ্ন কোথায় আসছে? ঢাকা বোর্ড, চিটাগাং বোর্ড, ময়মনসিংহ বোর্ড, বরিশাল বোর্ড, ময়মনসিংহ বোর্ড 22-23, সিলেট বোর্ড, সব জায়গাতে যে দেখবে এই প্রশ্নটা আছে। তোমরা এই প্রশ্নগুলো দেখলেই বুঝবা যে এই প্রশ্নটা কেমন আসে। তাহলে আমি প্রথমে পরমাণু তৃতীয় চতুর্থ কক্ষপথে কতগুলো অরবিটাল বা ইলেকট্রন থাকে সেটা দেখাই। ওকে, তাহলে প্রশ্ন ছিল পরমাণুর তৃতীয় বা চতুর্থ কক্ষপথে, তৃতীয় বা চতুর্থ, আগে চতুর্থ করি পরে তৃতীয় করব। পরমাণুর চতুর্থ কক্ষপথে কতগুলো অরবিটাল থাকে, এটা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে দেখাতে হবে। কতগুলো অরবিটাল থাকে তা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে দেখাও। কোয়ান্টাম সংখ্যার সাহায্যে দেখাও। ঠিক আছে, তাহলে আসি এখানে। কোয়ান্টাম সংখ্যা যারা জানো, যে কোয়ান্টাম সংখ্যা কি, একটা পরমাণুতে কোন একটা ইলেকট্রনের অবস্থান জানার জন্য যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় সেটাকে আমরা কোয়ান্টাম সংখ্যা বলি। 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা হয়, তোমরা খুব ভালো করেই জানো, 2 বছর ধরে পড়ছো, এগুলো তোমাদের কাছে ডাল ভাত। এন এর মান, এন হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই প্রধান কোয়ান্টাম সংখ্যা এন কে কিভাবে প্রকাশ করে, 1 2 3 ডট 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 এভাবে প্রকাশ করে। 2 নম্বর কোয়ান্টাম সংখ্যা যেটা হলো এল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা, এর আর একটা নাম অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা কিভাবে প্রকাশ হয়? অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার মান কি হয়, 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। আমি কিন্তু অ্যান্সার শুরু করি না, আগে একটু দেখাই নিচ্ছি জিনিসগুলা, একটু রিফাইন করে দেওয়া আর কি। যেমন এন এর মান যদি তুমি এন এর মান যদি 2 বসাও, তাহলে এল এর মান কি হবে, 0 আর 1 হবে। কেন? 0 থেকে n-1 পর্যন্ত। এন এর মান যদি তুমি 3 বসাও, তাহলে এল এর মান 0 1 আর 2 নিতে পারবা। এন এর মান যদি 4 বসাও, তাহলে এল এর ভ্যালু গুলো 0 1 2 3 পর্যন্ত নিতে পারবা। আর এন এর মান 1 বসালে এল এর মান কি নিতে পারবা, 0 বসাতে পারবা। এই এল এর মানগুলো, এল এল এর মানগুলো কি নির্দেশ করে, উপস্তর নির্দেশ করে। এল এর মানগুলো উপস্তর নির্দেশ করে। উপস্তর কি জিনিস? এল ইকুয়াল টু যদি 0 হয়, এল ইকুয়াল টু 0 হলে সেটা এস উপস্তর, 1 হলে পি উপস্তর, 2 হলে ডি উপস্তর, 3 হলে এফ উপস্তর। তাহলে এল এর মানগুলো 0, 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। এইটুকু যদি জানি, এবার চলে যাচ্ছি এম এর মানের উপরে। তৃতীয় কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা বলি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা।
এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম কি দ্বারা প্রকাশ করলাম, এম দ্বারা প্রকাশ করলাম ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে। এম এর মানগুলো কিভাবে নিতে হয়, -L থেকে 0 সহ +L পর্যন্ত। -L থেকে 0 সহ +L পর্যন্ত হলো আমাদের এম এর ভ্যালু। -L থেকে 0 সহ +L পর্যন্ত হলো কি আমার এম এর ভ্যালু। তো এল এর ভ্যালু থেকে এম এর ভ্যালু কিভাবে নিয়ে একটা দেখাই। ধরো এল এর মান তুমি 1 বসাইছো, এল এর মান যদি 1 বসাও তো এম এর মান কি নিতে পারবা, মাইনাস থেকে 0 দিয়ে প্লাস পর্যন্ত নিতে হবে। তো -1 0 +1। আচ্ছা, এল এর মান যদি 2 বসাও তাহলে এম এর মান নিতে পারবা -2 থেকে +2 পর্যন্ত, -2 -1 0 +1 +2। তোমার যদি লিখতে কষ্ট হয় তা তুমি এই যে প্লাস আর মাইনাস দুইটা আলাদাভাবে না লিখে এই সেম জিনিসটাকে তুমি এভাবেও লিখতে পারো। যেমন -1 0 +1 না লিখে +-1 আর 0 লিখতে পারো। তোমার যদি লিখতে কষ্ট হয় তুমি এটাকে +-2 +-1 0 লিখতে পারো, এটা কোনো সমস্যা না, তোমার ইচ্ছা। আর এল এর মান যদি 3 হয় তাহলে এম এর ভ্যালু কয়টা হবে, -3 থেকে +3 পর্যন্ত। -3 -1 0 +1 +2 +3। আচ্ছা, এবার আসি আমরা এই যে এম এর যে কয়টা মান সেই কয়টা অরবিটাল হবে। এম এর যে কয়টি মান সেই কয়টি অরবিটাল, এম এর যে কয়টি মান সে কয়টি অরবিটাল, সে কয়টি অরবিটাল, যে কয়টা মান ঠিক সেই কয়টা অরবিটাল হবে। কেমন, যেমন এল এর মান যদি 0 হয় তো এম এর মানটাও কিন্তু 0 হবে। তাহলে এখানে এম এর মান কয়টা, একটা, তাহলে এখানে কয়টা অরবিটাল আছে, একটাই অরবিটাল আছে। কেন, কারণ একটাই মান। আচ্ছা, এখানে এম এর মান কয়টা দেখো তো, তিনটা। এম এর মান তিনটা বলে তোমার অরবিটাল কয়টা, এখানে তিনটা অরবিটাল আছে, তিনটি অরবিটাল। আচ্ছা, এখানে এম এর মান কয়টা, পাঁচটা, তাহলে এখানে কয়টা অরবিটাল আছে, পাঁচটি অরবিটাল আছে। এখানে এম এর মান কয়টা, সাতটা, তাহলে এখানে কয়টা অরবিটাল আছে, সাতটি অরবিটাল আছে। তাহলে এই হলো এম এর মানের কাহিনী। এম এর মান যে কয়টা সেই কয়টা অরবিটাল। এল এর মানগুলো 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, এটা আগেই বলছি। আর এম এর মানগুলো যে কয়টা সেই কয়টাই অরবিটাল। এবার 4 নম্বর কোয়ান্টাম সংখ্যার পরিচয়টা দিয়ে আমরা প্রশ্নটার অ্যান্সারে চলে যাব। এস ইকুয়াল টু হলো +-1/2। তাহলে +-1/2 বলতে আসলে কি বোঝায়, ঘূর্ণন, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এস ইকুয়াল টু +1/2 হলে বেসিক্যালি এন্টি ক্লকওয়াইজ কে বোঝায়, এস ইকুয়াল টু -1/2 হলে বেসিক্যালি ক্লকওয়াইজ কে বোঝায়। অর্থাৎ ইলেকট্রনটা একটা অরবিটালে ঢুকে সে ঘড়ি কাঁটার দিকে নাকি বিপরীত দিকে ঘুরছে সেটা বোঝায় কি দিয়ে, এই এস এর ভ্যালু গুলো দিয়ে। ওকে, তাহলে এখন আমরা এই প্রশ্নের মান অ্যান্সারটা দেখি যে পরমাণুর চতুর্থ কক্ষপথে কতগুলো অরবিটাল আছে। পরীক্ষার সময় যদি সিকিউটা থাকে, সিকিউটা ঠিক এভাবে থাকবে কিন্তু, এটা থাকবে কে, এল, এম, এন। তোমাকে বলা হবে যে এন কক্ষপথে কতগুলো অরবিটাল থাকে তা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে দেখাও। এন কক্ষপথে কতগুলো অরবিটাল ও ইলেকট্রন, অরবিটাল ও ইলেকট্রন দুইটাও দেখাইতে বলতে পারে, কখনো শুধু অরবিটাল দেখাইতে বলতে পারে, ইলেকট্রন থাকে তা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে দেখাও। এন কক্ষপথে মানে চতুর্থ কক্ষপথে, অথবা এবিসিডি বলতে পারে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। ডি কক্ষপথে কতগুলো অরবিটাল বা ইলেকট্রন থাকে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে দেখো। আমরা অ্যান্সার শুরু করলাম এই প্রশ্নে। এটা যথেষ্ট বড় একটা ছক হয়, এজন্য তোমরা ছকটা অবশ্যই স্পেস নিয়ে দিবা। এখান থেকে আমি লেখা শুরু করলাম। প্রথম যে ঘরটা আমি লিখলাম এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, প্রথম ঘর প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখানে লিখবা প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, এভাবে লিখে দিবা। প্রধান কোয়ান্টাম সংখ্যা চতুর্থ কক্ষপথ বলছি, তাহলে এন এর ইকুয়াল টু কত, এন ইকুয়াল টু 4। এখানে এবার সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করছি। এন এর মান যদি 4 হয় তো এল এর মান 0 1
টু থ্রি, জিরো থেকে এন মাইনাস ওয়ান, জিরো ওয়ান টু থ্রি। এন এর মান জিরো যদি হয়, স্পেস ঠিক করে দিই, জিরো হলে উপস্তর। এবার আসো এই ঘরটা লিখবা হলো উপস্তরের ঘর। জিরো হলে এস, ওয়ান হলে পি, টু হলে ডি, থ্রি হলে এফ। চতুর্থ কক্ষপথ যেহেতু, তাহলে এদের সবার আগে একটা করে ফোর বসাই দিতে পারি, যে চতুর্থ কক্ষপথ বলে একটা করে চার বসাই দিলাম, চার দিয়ে বুঝাই দিলাম যে চতুর্থ কক্ষপথে ফোর এস, ফোর পি, ফোর ডি, ফোর এফ থাকে। ওকে, এবার আসি উপস্তরের পরে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এটাকে প্রকাশ করি আমরা কি দিয়ে? এম দিয়ে। এম এর ভ্যালু গুলো কি কিভাবে হয়? এল ইকুয়াল টু জিরো হলে, এল এর মান যদি জিরো হয় তো এম এর মানটাও কি হবে? জিরো হবে। এল এর মানটা ওয়ান হলে এম এর মানটা কি হবে? মাইনাস ওয়ান, জিরো প্লাস ওয়ান হবে। টু হলে মাইনাস টু, এটা একটু সোজা করে দিই, মাইনাস টু থেকে প্লাস টু পর্যন্ত, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান, প্লাস টু। থ্রি হলে মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি পর্যন্ত, চাইলে তুমি এভাবে দাও, কোনো সমস্যা নেই। প্লাস মাইনাস থ্রি তোমার লিখতে কষ্ট হচ্ছে, তাহলে তুমি ছোট করতে পারো, প্লাস মাইনাস থ্রি, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস ওয়ান আর জিরো। ওকে, এবার বলছিলাম কি, এম এর যে কয়টা মান ঠিক সেই কয়টা অরবিটাল। তাহলে এখানে যদি আমি অরবিটাল লিখি, অরবিটালের ঘরে এত বড় দরকার নাই, এখানে যদি আমি এখন বলি অরবিটাল, তাহলে জিরো হলে একটা, একটাই মান একটা অরবিটাল, তিনটা মান তিনটা অরবিটাল, পাঁচটা মান পাঁচটা অরবিটাল, সাতটা মান সাতটা অরবিটাল। এই যে এক দুই তিন, তিনটা অরবিটাল, একটাই একটা সংখ্যা, একটা অরবিটাল। এখানে দুই দুই চার আর দুই ছয়, সাতটা মান সাতটা অরবিটাল। অরবিটাল দেওয়া শেষ। এবার আসি আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটাকে এস দ্বারা প্রকাশ করে। তাহলে এই জায়গায় শুধু প্লাস মাইনাস হাফ দিবা, অন্য কোনো সংখ্যা দেওয়ার দরকার নাই, প্লাস মাইনাস হাফ। এই যে ওয়ান এর সোজাসুজি একটা প্লাস মাইনাস হাফ, থ্রি এর সোজাসুজি একটা প্লাস মাইনাস হাফ, ফাইভ এর সোজাসুজি একটা প্লাস মাইনাস হাফ, সেভেন এর সোজাসুজি একটা প্লাস মাইনাস হাফ। তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা শুধুমাত্র প্লাস মাইনাস হাফ আছে। চাইলে তুমি এই জায়গায়, এই যে অনেকে চাই কি যে ওয়ান ইন্টু প্লাস মাইনাস হাফ লেখে, থ্রি ইন্টু প্লাস মাইনাস হাফ লেখে, ভুল না। তুমি চাইলে ইচ্ছা হলে দিতে পারো, এরকম চাইলে ইচ্ছা হলে এভাবে দিতে পারো, কোনো সমস্যা নেই, যে ওয়ান ইন্টু, থ্রি ইন্টু। তবে এগুলো দেওয়ার থেকে না দিলে ভালো দেখাচ্ছে, যেটা ভালো দেখায় সেটাই করি আমরা। থ্রি ইন্টু এরকম গুণ দেওয়ার দরকার নেই, তুমি শুধু প্লাস মাইনাস হাফ লিখলেই যথেষ্ট। তাহলে এটা দিয়ে কি বোঝানো হচ্ছে? দেখো, একটা অরবিটালে একটা ঘড়ি কাঁটার দিকে একটা বিপরীত দিকে, তাহলে এখানে কয়টা ইলেকট্রন? ইলেকট্রন কয়টা? এখানে ইলেকট্রন হলো দুইটা। তিনটা অরবিটালে, তিনটা ঘড়ি কাঁটার দিকে, তিনটা বিপরীত দিকে, ছয়টা। পাঁচটা অরবিটালে, একটা একটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন, তাহলে পাঁচটা অরবিটালে মোট ইলেকট্রন হবে 10টা। পাঁচটা ঘড়ি কাঁটার দিকে, পাঁচটা বিপরীত দিকে, সাতটা অরবিটালে মোট ইলেকট্রন হবে কয়টা? 14টা। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত এখন আমরা একটু লিখি। যদি আমাদের প্রশ্নে বলে যে পরমাণু চতুর্থ কক্ষপথে কতগুলো অরবিটাল, তাহলে এখানেই শেষ, এই দুই ঘর আর দেওয়ার দরকার নেই, এখানে তুমি শেষ করে দিবা। এখানে মোট অরবিটাল কয়টা? সাত পাঁচ 12 আর 3 15 আর 1 16। যদি বলে মোট ইলেকট্রন সংখ্যা কতগুলো, তাহলে এখানে মোট বলে লিখে দিবা, মোট ইলেকট্রন সংখ্যা 14 আর 24, আচ্ছা 30 আর 2 32, তোমার অ্যান্সার শেষ। এই হলো অ্যান্সার শেষ। চতুর্থ কক্ষপথে কতগুলো অরবিটাল থাকে, এই যে একটা এইভাবে দাগ টেনে নিই। এই হলো আমাদের অ্যান্সারটা। এখন আসা যাক, যদি তৃতীয় কক্ষপথ বলে, তাহলে তুমি এখানে তৃতীয় কক্ষপথ বললে কি করবা? এন এর মানটা থ্রি বসাবা, জিরো ওয়ান আর টু, এই যে এটা বাদ পড়বে। তাহলে জিরো হলে এস, ওয়ান হলে পি, টু হলে ডি, এটা বাদ, এই ঘরটা সম্পূর্ণ বাদ। জিরো হলে এস, ওয়ান হলে পি, টু হলে ডি, তাহলে তৃতীয় কক্ষপথ বলে এখানে থ্রি এস, থ্রি পি, থ্রি ডি। আর জিরো হলে এটা, এগুলোর কোনো চেঞ্জ হচ্ছে না, এখানেই তোমার শেষ। দেখো, তৃতীয় কক্ষপথ বললে তোমার প্রশ্নটা এখানেই শেষ হয়ে যাবে, আরো ছোট হয়ে গেছে। চতুর্থ বললে এখানে চার বসায়, জিরো ওয়ান টু থ্রি বসায় আর একটা হিসাব করতে হবে। এখন আসি পঞ্চম বললে কি হবে। আমাদের আরেকটা প্রশ্ন ছিল, প্রশ্নটা আমি একটু দেখাই। এই যে দেখো, পঞ্চম কক্ষপথে 32-এর বেশি ইলেকট্রন থাকে না, কোয়ান্টাম সংখ্যার সাহায্যে দেখাও। প্রশ্নটা আসছে কোথায়? কুমিল্লা বোর্ড 22-এর 2-এর ঘতে আসছে, 22-এর 2-এর ঘ।
এই প্রশ্নের অ্যান্সার আমি কিভাবে দিব? সেম প্রশ্ন, সেম জিনিস, শুধুমাত্র একটা হিসাব বাদ দিব। ঠিক আছে, একটা হিসাব বাদ দিব। এই যে পঞ্চম কক্ষপথে 32-এর বেশি ইলেকট্রন থাকে না, এটা একটা হিসাব বাদ দিব। তো কিটা বাদ দিব একটু দেখাই। আসি পঞ্চম কক্ষপথে। যদি পঞ্চম কক্ষপথে বলে, এটার অ্যান্সার আমরা এখান থেকে শুরু করব। অ্যান্সার পঞ্চম কক্ষপথ। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই এন এর ভ্যালু এখন 5 নিব। ঠিক আছে, এন এর ভ্যালু কি নিব? 5 নিব। এই ঘরগুলো আমি একটু নতুন করে করি, একই থাকবে যদিও, একই রকম লিখতে হবে, ঘর চেঞ্জ করার কোনো দরকার নাই। তাহলে এন এর ভ্যালু 5 যদি হয়, 0 থেকে n-1, 0, 1, 2, 3, 1, 2, 3, 0 থেকে n-1, 4 পর্যন্ত হবে, 4। এবার আসা যাক এখানে, 0 হলে S, 1 হলে P, 2 হলে D, 3 হলে F, 4 হলে G। এটা কোন কক্ষপথে অংশ? পঞ্চম কক্ষপথে। তাহলে 5S, 5P, 5D, 5F। এটা 5G। কিন্তু কথা হলো যে এই জি আমরা হিসাব টেনে নিয়ে যাব কিনা। এখানে একটা বর্ডার টেনে দিব, এখানে একটা বর্ডার, না এই জায়গায় একটা বর্ডার টেনে দাও, এখানে টানার দরকার নেই। এই জি উপস্তর আছে এমন কোন পরমাণু আছে তুমি দেখছো? এস ব্লক মৌল দেখছো, পি ব্লক মৌল দেখছো, ডি ব্লক মৌল দেখছো, এফ ব্লক মৌল দেখছো? আমি যদি জিজ্ঞাসা করি যে জি ব্লক মৌল কই, তুমি কি কখনো জি ব্লক মৌল দেখছো? জি কখনো দেখছো? জি আছে এমন কোন পরমাণু আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী তৈরি করতে পারে না, প্রকৃতিতেও নাই। কোনো বিজ্ঞানীও জি আছে এমন কোন পরমাণু তৈরি করে দিতে পারে না। সুতরাং আমরা এই জায়গাটায় জি কে স্কিপ করে দিব। কিভাবে স্কিপ করব? এই জায়গাটায় তুমি একটা সুন্দর কথা লিখে দেওয়া, যে জি উপস্তর আছে, জি উপস্তর আছে এমন কোন পরমাণু আবিষ্কৃত হয়নি, এমন কোন পরমাণু আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি, আবিষ্কৃত হয়নি। এটুকু লিখে দিবা। তাই এটি উপেক্ষা করলাম। ঠিক আছে, তাই এটি উপেক্ষা করলাম। উপেক্ষা করার মরার দরকার নাই, তুমি জি উপস্তর আছে এমন কোনো আবিষ্কৃত হয়নি। ঠিক আছে, তাহলে পঞ্চম কক্ষপথে 5S, 5P, 5D, 5F, আর জিটা আমরা লিখবো না। এই যে 5G যদি দাও, 5G, এই 5 দিলেও হয়, না দিলেও হয়। তাহলে এই পর্যন্ত আমরা হিসাবে স্কিপ করে দিব। ঠিক আছে, তার পরবর্তীতে আবিষ্কৃত হয়নি। এখানে আবিষ্কৃত হয়নি বলে জির কোনো হিসাবেই আমি আর নিয়ে আসবো না। দেখো সুন্দর মতো আমরা এই জায়গায় স্কিপ করে দিব। আর এগুলো, এগুলো এইভাবে দেখো, সমস্যা নাই। এন এর মান 5 হলে 0, 1, 2, 3, 4। এই 4 হলে যে এটা জি, এই জায়গা থেকে তুমি এরকম একটা দাগ টেনে রেখে দিবা যে জি আবিষ্কৃত, জি উপস্তর আবিষ্কৃত হয়নি। আর বাকিটা আমরা আগের মতো টেনে নিয়ে যাবো। তাহলে 5S, 5P, 5D, 5F এর জন্য হিসাব করবো। তা 0 হলে এম এর মান কি হবে? 0। 1 হলে এম এর মান কি হবে? -1, 0, +1। 2 হলে -2, -1, 0, +1, সরি, +1, +2। লিখতে কষ্ট হলে এই যে 3 হলে কি হবে? +-3, +-2, +-1, 0। জি বাদ দিয়ে আসছি, জি কোনো হিসাবের মধ্যেই নিয়ে আসবো না, জি কে ওইখানে ফেলে যাচ্ছি। এবার আসা যাক, তাহলে কয়টা মান হয়েছে? একটা মান, একটা অরবিটাল। তিনটা মান, তিনটা অরবিটাল। পাঁচটা মান, পাঁচটা অরবিটাল। সাতটা মান, সাতটা অরবিটাল। উপস্তর গেল, অরবিটাল গেল, ম্যাগনেটিক গেল। এবার আসি স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন হলো শুধু আমরা প্লাস মাইনাস হাফ বসায় রাখবো, শুধু আমরা প্লাস মাইনাস হাফ বসায় রাখবো, প্লাস মাইনাস হাফ বসায় রাখবো, প্লাস মাইনাস হাফ বসায় রাখবো। তাহলে একটা অরবিটালে কয়টা ইলেকট্রন? দুইটি ইলেকট্রন। তিনটা অরবিটালে কয়টা ইলেকট্রন? ছয়টি ইলেকট্রন। পাঁচটা অরবিটালে 10টা ইলেকট্রন। সাতটা অরবিটালে 14টি ইলেকট্রন। এবার এখানে এসে মোট অরবিটাল কয়টা এখানে দিয়ে দাও। মোট অরবিটাল সেই 16টা, মোট ইলেকট্রন সেই 32টি। এই হলো আমাদের প্রশ্ন। তো এখন যাই, যে এটা কি প্রশ্ন ছিল বলতো? যে পঞ্চম কক্ষপথে 32-এর বেশি ইলেকট্রন থাকে না। পঞ্চম কক্ষপথে, পঞ্চম বা ই অথবা ও, পঞ্চম বা ই বা ও কক্ষপথে 32-এর বেশি ইলেকট্রন থাকে না। তো এইভাবে লিখি আগে, পঞ্চম কক্ষপথে 32-এর বেশি ইলেকট্রন থাকে না, ইলেকট্রন থাকে না। তার ব্যাখ্যা, এটা হলো ব্যাখ্যা শেষ। এই ছক আকারে দিলে আমাদের অ্যান্সার শেষ।
এবং তোমাদের ইচ্ছা হতে পারে যে বরিশাল বোর্ডের প্রশ্নটা আসলে কেমন ছিল। ওই কুমিল্লা বোর্ড 22-এর আমি একটু প্রশ্নটা একটু লিখে দেই, নাহলে প্রশ্নটা না দেখলে ওদের বিশ্বাস হবে না। কুমিল্লা বোর্ড ছিল না, নাকি ভুল লিখে দিচ্ছি? আচ্ছা, প্রশ্নটা কোথায় ছিল আগে একটু দেখি। দীর্ঘ কুমিল্লা, কুমিল্লা কই, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, কুমিল্লা, পাইছি। ওকে, তো প্রশ্নটা এবার একটু লিখে দেখাচ্ছি, দেখো অ্যান্সার তো দিয়ে দিছি কিন্তু। এই প্রশ্নের অ্যান্সার দিয়ে দিছি, প্রশ্নটা কি ছিল এবার লিখি। অ্যান্সার এটাই। কুমিল্লা বোর্ড 22, প্রশ্নটা ছিল হলো কুমিল্লা বোর্ড 2022-এর 2-এর ঘতে। ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো বোর্ড করতেই পারে। এরকম একটা চিত্র আঁকা ছিল, A, 2, 3, 4, 5। একটা A, B, C, D, E। বলছে ই শেলে 32-এর বেশি ইলেকট্রন থাকতে পারে না। ভাদাগে বলছে ই শেলে 32-এর বেশি ইলেকট্রন থাকতে পারে না। কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, কোয়ান্টাম সংখ্যার আলোকে বিশ্লেষণ করো। কোয়ান্টাম সংখ্যার আলোকে বিশ্লেষণ করো। দেখো, তো এই প্রশ্নের অ্যান্সারটাই কিন্তু আমি একটু আগে লিখলাম। ইশেল মানে কি? পঞ্চম, 1, 2, 3, 4, 5, এই যে ইশেল মানে পঞ্চম। তো এই পঞ্চম কক্ষপথে 32-এর বেশি ইলেকট্রন থাকে না, তার ব্যাখ্যা হয়ে গেল। যদি ষষ্ঠ বলতো, যদি এখানে পঞ্চম না বলে আর একটা কক্ষপথ, তবে এফ বলতো, যে এফ কক্ষপথে 32-এর বেশি, সেক্ষেত্রে আমরা জি বাদ দিতাম, পরবর্তীতে এইচও বাদ দিতাম। বলতাম কি জি আর এইচ উপস্তর আছে, এমন কোনো পরমাণু নেই, সেক্ষেত্রে 32টা ইলেকট্রন হবে। তার মানে 32-এর বেশি ইলেকট্রন আজ পর্যন্ত কোনো কক্ষপথে নাই। কারণ কি, এত বেশি প্রোটন বা ইলেকট্রন যুক্ত কোনো পরমাণু আবিষ্কার করা যায়। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমাদের বাকি গুলো শুরু হবে। সাজেশন আর হয়তো দুইটা বা দুইটা ক্লাস নিতে হতে পারে এখন। আর যে সাজেশন আছে পার্ট 1-এর, সেখানে হয়তো আর দুইটা ক্লাস লাগতে পারে। এই যে এর উপরে এই পর্যন্ত আসতে আমাদের একটা না হলে দুইটা লাগবে। আর দুইটা ক্লাসে আমরা হয়তো এইটা শেষ করব, আর দ্রাব্যতার উপরে হয়তো দুইটা ক্লাস লাগবে। তার মানে 4টা ক্লাসে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। 4টা 3টাতে যদি কি পারি কিনা। ওকে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করবো। আল্লাহ হাফেজ। আর এই পিডিএফ এর কপি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি 2-1 দিনের মধ্যে।